আচ্ছা, দেখো আজকে আমাদের কেমিক্যাল বন্ডিং লেকচার 2। আচ্ছা, আমরা আগের দিন ইন্ট্রোডাকশন করেছিলাম আয়নিক বন্ডিং এ, যে আয়নিক বন্ডিং ব্যাপারটা কি, আয়নিক বন্ডিং কারা খুব ভালো তৈরি করতে পারে, এবং আয়নিক বন্ডিং এর ক্যারেক্টারিস্টিক্স, যে আয়নিক বন্ডিং কি কি প্রপার্টি শো করে। এই জিনিসটা আমরা আগের দিন ডিসকাস করে ফেলেছি অলরেডি। সেখানে আমরা দেখলাম আয়নিক বন্ডিং গুলো খুব হার্ড হয়, ব্রিটল হয়, মেল্টিং পয়েন্ট খুব হাই হয়, হাইলি সলিউবল ইন পোলার সলভেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ডিসকাস করেছি। আজকে আমরা সেইটার পর থেকে আমরা বিভিন্ন টার্মস নিয়ে আমরা আলোচনা করব, এবং সেখান থেকে বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে আহ, কোনো একটা ক্রিস্টালের প্যাকিং নিয়ে আলোচনা করবো আর কি। যে ক্রিস্টালগুলো কতটা শক্তপোক্ত, কোন ক্রিস্টাল কখন স্ট্রং হবে, কখন উইক হবে, এই ব্যাপারগুলো ডিসকাস করতে হবে আজকে। তো সেটা ডিসকাস করতে গেলে প্রথমেই যে টপিকটা বা প্রথমেই যে টার্মসটা আমাকে জানতে হবে, দ্যাট ইজ কল্ড রেডিয়াস রেশিও। তো আমাদের আজকে প্রথম শুরু করব হচ্ছে রেডিয়াস রেশিও দিয়ে। রেডিয়াস রেশিও, এটা সবাই হেডিং দাও। ওকে, আচ্ছা, কথাটার মধ্যে দেখো রেডিয়াস রেশিও রয়েছে। রেডিয়াস রেশিও মানে কি? তার মানে এখানে একটা রেশিও কথা বলা হচ্ছে। রেশিও মানে কোনো কিছুকে কোনো কিছু দিয়ে ভাগ করতে হবে, দ্যাট ইজ রেশিও। এবার রেশিওটা কিসের? না, বলছে রেডিয়াস রেশিও। তাহলে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে রেডিয়াস, তার একটা রেশিও এখানে বার করতে বলা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কিসের রেশিও, কিসের রেডিয়াস? সেটা হলো যে ক্যাটায়ন এবং অ্যানায়ন। আমরা একটা ক্রিস্টাল ল্যাটিসে দুটো পার্ট থাকে, আমরা সবাই জানি, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। এবার ক্যাটায়নের একটা রেডিয়াস হয়, অ্যানায়নের একটা রেডিয়াস হয়। এবার ক্যাটায়ন এবং অ্যানায়নের যে রেডিয়াসটা হয়, তাদের রেশিও মানে ক্যাটায়ন রেডিয়াস বাই অ্যানায়ন রেডিয়াস, এই দুটো রেশিও করলে যেটা হয় সেটাকে বলা হয় রেডিয়াস রেশিও। তার মানে আমরা রেডিয়াস রেশিও বলতে বুঝি the ratio of radius of cation and radius of anion is called radius ratio। তাহলে সিম্পলি রেডিয়াস অফ ক্যাটায়ন আর রেডিয়াস অফ অ্যানায়নের যে রেশিও, সেটাকেই বলা হচ্ছে রেডিয়াস রেশিও। ওকে, আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা যদি এটাকে জাস্ট এক্সপ্রেস করি তাহলে কি দাঁড়ায়? তাহলে রেডিয়াস রেশিও ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ ক্যাটায়ন, মিনস এটাকে আমি বলবো আর প্লাস ডিভাইডেড বাই রেডিয়াস অফ অ্যানায়ন, দ্যাট ইজ আর মাইনাস। এইটাকে যদি, এইটাকে বলা হচ্ছে রেডিয়াস রেশিও। ওকে, তাহলে এইটা যদি রেডিয়াস রেশিও হয়, তাহলে আমরা এখানে লিখে দেবো হোয়ার আর প্লাসটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ ক্যাটায়ন,
আর আর মাইনাসটা হলো রেডিয়াস অফ এন। ঠিক আছে, লিখে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তাহলে একদম সিম্পল কথা, যে কোনো একটা ক্রিস্টালে দুটো পার্ট থাকে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। ক্যাটায়নের রেডিয়াস ডিভাইড বাই অ্যানায়নের রেডিয়াস যদি মানে রেশিও করা হয়, সেই রেশিওটাকে বলা হবে রেডিয়াস রেশিও। এবার এই রেডিয়াস রেশিওটা আমি কেন করলাম, মানে রেডিয়াস রেশিও করে আমার কি লাভ হবে, সেটা আমাকে বুঝতে গেলে আমাকে এর পরবর্তী আলোচনায় আসতে হবে। রেডিয়াস রেশিও, এই রেডিয়াস রেশিওটা আমাদের অ্যাকচুয়ালি ক্রিস্টালের প্যাকিং কিরকম হবে সেটা ডিটারমাইন করে। মানে কোন একটা ক্রিস্টাল, সেখানে ক্যাটায়ন অ্যানায়নগুলো কত সুন্দরভাবে প্যাকড আছে, মানে খুব টাইটলি বাউন্ড আছে, শক্তপোক্তভাবে স্ট্রংলি বাউন্ড আছে, আর কোন ক্রিস্টালগুলো খুব উইকলি বাউন্ড আছে, সেইটা আমাদের রেডিয়াস রেশিও বলে দেয়। মানে রেডিয়াস রেশিওর ভ্যালু থেকে আমরা সেটা বলতে পারি যে কোন ল্যাটিসটা বা কোন ক্রিস্টালটা আমাদের শক্তপোক্ত এবং কোন ক্রিস্টালটা উইক, সহজে ভেঙে দেওয়া যাবে তাকে, সেটা আমরা রেডিয়াস রেশিও থেকে বলতে পারি। এবার সেটা কিভাবে, সেটা আমাদের এবার আলোচনা করতে হবে। দেখো, এখানে আমরা বেশ কিছু জিনিস পরপর আলোচনা করব। আচ্ছা, দেখো, একটা ক্রিস্টালের মধ্যে দুটো পার্ট থাকে। আমরা আগের দিন ছবি এঁকে দেখাচ্ছিলাম যে একটা ক্যাটায়নের চারিদিকে অ্যানায়ন ঘিরে থাকে এবং অ্যানায়নের চারিদিকে ক্যাটায়ন ঘিরে থাকে। ঠিক আছে, যদি তাই হয় তাহলে দেখো, তাহলে আয়নিক কম্পাউন্ডে, কোনো একটা আয়নিক কম্পাউন্ডে দুটো পার্ট থাকছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ আয়ন। তারা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের মাধ্যমে একে অপরকে ধরে রেখেছে এবং তারা কাছাকাছি অবস্থান করছে। এবং কাছাকাছি অবস্থান করছে এমনভাবে তারা অবস্থান করবে যাতে করে তাদের মধ্যে যেন ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা মিনিমাম হয়। বোঝা গেল? মানে ধরো আমি একটা ছবি, মানে মডেল দিয়ে দেখাই। দেখো, ধরো আহ, এই দুটো দুটো আহ, দুটো কালারের আমি বল নিয়েছি। সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো মনে করো ইয়েলো কালার যেটা তুমি দেখতে পাচ্ছ, ইয়েলো কালারটাকে তুমি ক্যাটায়ন মনে করো, আর এই যে অরেঞ্জ কালারটা তুমি দেখতে পাচ্ছ এটাকে অ্যানায়ন মনে করো। ঠিক আছে, তাহলে ইয়েলো কালারটা ক্যাটায়ন আর অরেঞ্জ কালারটা অ্যানায়ন। তাহলে এরা দেখো, দুটো অপোজিট চার্জ যখন হবে, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন মানে অপোজিট চার্জ, তারা একটা সাফিসিয়েন্ট ডিস্টেন্সে ধরো আছে, মানে এদের সঙ্গে কোনো ইন্টারাকশন এখন নেই, ইনফাইনাইট ডিস্টেন্সে আছে। এবার এরা কাছাকাছি আসছে, কেন কাছাকাছি আসছে? ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ একে অপরকে সবসময় অ্যাট্রাক্ট করে, তারা কাছাকাছি আসছে। তাহলে কাছাকাছি আস্তে 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 তারা কত কাছে আসবে? তারা এরকম কাছে এসে তারা কি পেনিট্রেট করে যাবে? তারা একে অপরের মধ্যে ঢুকে যাবে, যেটা 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 আমরা কোভ্যালেন্ট কোভ্যালেন্ট মলিকুলের ক্ষেত্রে দেখি যে ওভারল্যাপ হয়, মানে একটা মলিকিউল, একটা অ্যাটম আর একটা অ্যাটমের মধ্যে ঢুকে যায়, একটা অ্যাটমের অরবিটাল আর একটা অ্যাটমের অরবিটালের উপর ওভারল্যাপ করে যায়, মানে ঢুকে যায়, পেনিট্রেট করে যায়। সেটা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে? বলা হচ্ছে না, আয়নিক কম্পাউন্ড হচ্ছে একটা হার্ড স্ফিয়ার, এক একটা মানে মার্বেল বলের মতো হার্ড স্ফিয়ার। তারা কি করে, তারা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের দরুন তারা কাছাকাছি আসবে। আস্তে আস্তে এটা কেন তাহলে অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করছে, কাছাকাছি আসছে, আস্তে 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 তারা এইরকম ভাবে এরকম কাছাকাছি এলো, এর ভিতরে তারা ঢুকতে পারবে না আর। তারা আর পেনিট্রেট এর ভিতরে একে অপরকে ঢুকতে পারবে না। কেন ঢুকতে পারবে না? কারণ বলা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাটম, সে ক্যাটায়ন হোক আর অ্যানায়ন হোক, সেই তার বাইরের এই যে সারফেসটা তুমি দেখতে পাচ্ছ, এটা সারফেসটা তুমি দেখতে পাচ্ছ, এই সারফেসটাই কারা আছে? বলো দেখি, কারা আছে এই সারফেসে? এই সারফেসে কারা আছে অ্যাটমের সারফেসে? ইলেকট্রন। ইলেকট্রন আছে। তাহলে যখন তুমি কাছাকাছি আসছো ডিউ টু দ্য ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, এবার যখন খুব কাছে চলে এলে এরকম জায়গায়, এবার যদি এর থেকেও ভিতরে তুমি পেনিট্রেট করতে চাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে বাইরের যে ইলেকট্রনগুলো আছে, এরা ইলেকট্রনগুলো একে অপরকে রিপেল করবে, ফলে তারা আর ভিতরে একে ঢুকতে দেবে না। তাহলে ভিতরে যদি এরা একে অপরকে পেনিট্রেট করে যেতে পারতো, তাহলে এরা ওভারল্যাপ করে যেত। কিন্তু বলা হচ্ছে তারা পেনিট্রেট করতে পারবে না, কারণ এই ইলেকট্রনগুলো আবার, এর ইলেকট্রন আর এর ইলেকট্রন ক্লাউড এরা রিপেল করবে, তারা দূরে পাঠিয়ে যেতে চাইবে। আবার দূরে পাঠাতে গেলে তারা ইনফাইনাইট দূরেও যেতে পারবে না, কারণ কি? কারণ দুটো অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করবে।
তার মানে অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করছে, আবার ইলেকট্রন ইলেকট্রন রিপালশন তৈরি করছে। তাহলে সবচেয়ে ভালো টাইটলি বাউন্ড হবে কখন, একে অপরকে একদম টাচ করে থাকবে কখন, যখন ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনটা ম্যাক্সিমাম হবে আর ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা মিনিমাম হবে। যত মিনিমাম হবে ইন্টার ইলেকট্রনিক রিপালশন, তত তারা কাছাকাছি আসতে পারবে, আর যত অ্যাট্রাকশন তত ভালো হবে, তত কাছাকাছি আসতে পারবে। কিন্তু যদি রিপালশনটা বেশি হয়ে যায়, তাহলে তারা কাছাকাছি আসতে পারবে না, তারা দূরে দূরে চলে যাবে। তাহলে একটা ভালো স্ট্রং আয়নিক বন্ডিং হতে গেলে আমাদের কি হতে হবে, এমন ভাবে তারা ওরিয়েন্ট থাকতে হবে, এমন ভাবে তারা টাচ করে থাকতে হবে যাতে করে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনটা ম্যাক্সিমাম হয় আর ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা কি হয়, মিনিমাম হয়। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড কি দিয়ে তৈরি হয় না, পজিটিভ এবং নেগেটিভ আয়ন্স দিয়ে তৈরি হয়। তাহলে আয়নিক কম্পাউন্ডস consists of positive and negative ions held together by electrostatic interaction আচ্ছা, হেল্ড টুগেদার বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন। আচ্ছা, হেল্ড টুগেদার বা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন কেন বলছি না, আমি ইন্টারাকশন কেন বলছি? মানে দুটো ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা একে অপরকে এরকম ভাবে টাচ করে থাকছে বা হেল্ড এরকম ভাবে থাকছে, তারা ডিউ টু দ্য ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন, নট অ্যাট্রাকশন বলছি। কেন, এটা কি কেউ জানো ইন্টারাকশন কেন বলছি? ইন্টারাকশন আর অ্যাট্রাকশনের মধ্যে পার্থক্য কি, দুটোই কি একই কথা? এনিবডি নোজ? স্যার এখানে পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশনের সাথে সাথে তো ইন্টার রিপালশনটাও হচ্ছে, তাই জন্য ইন্টারাকশন বলছি আমরা। হুম, ইন্টারাকশন মানেটা কি? ইন্টারাকশন মানে হচ্ছে অ্যাট্রাকশন এবং রিপালশন বোথ, দুটোকে একসঙ্গে বলা হয় ইন্টারাকশন। ইন্টারাকশন মানে কিন্তু অ্যাট্রাকশন নয়, শুধু অ্যাট্রাকশন না বা শুধু রিপালশন না, ইন্টারাকশন মানে হচ্ছে অ্যাট্রাকশনও হতে পারে, রিপালশনও হতে পারে। তার মানে ইন্টারাকশন কেন বলছি এখানে অ্যাট্রাকশন না বলে, ওই যেটা বললো যে এখানে কিন্তু আমাদের দুটো দুটো জিনিসই একসঙ্গে রয়েছে, মানে অ্যাট্রাকশন এবং রিপালশন দুটো জিনিসই একসঙ্গে রয়েছে, যার ফলে এখানে আমরা ইন্টারাকশন কথাটাকে ব্যবহার করছি। ওকে, তাহলে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা হেল্ড টুগেদার বাই ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন in such a way that the distance between cation and anion is minimum। তাহলে এমন একটা ভাবে তারা থাকবে যাতে করে তারা ক্যাটায়ন এবং অ্যানায়ন একে অপরকে টাচ করে থাকে, এরকম ব্যাপারটা হয়েছে। তাহলে এবার আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা আয়ন এক একটা হার্ড স্ফিয়ার। তাহলে প্রত্যেকটা আয়ন যদি এক একটা হার্ড স্ফিয়ার হয়, তাহলে অপটিমাম অ্যারেঞ্জমেন্ট, সবচেয়ে অপটিমাম অ্যারেঞ্জমেন্টটা কোনটা হবে? বলছে তারা পেনিট্রেটও করতে পারবে না। হ্যাঁ, মানে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে ধরো দুটো আয়ন তারা হার্ড স্ফিয়ার, শক্ত, তারা ফ্লেক্সিবল নয়, হার্ড মার্বেল বলের মতো।
তাহলে তারা অপটিমাম অ্যারেঞ্জমেন্ট বলতে কি বোঝায়, মানে মানে এইটাকে যদি ভিতরে পেনিট্রেট করে যায়, তাহলে মানে একটা অপরকে একটা আরেকটার ভিতরে যদি ঢুকে যায়, তাহলে রিপালশনটা প্রিডমিনেন্ট হয়ে যাবে। আবার যদি এরা এরকম দূরে চলে যায়, তাহলে অ্যাট্রাকশনটা মানে মানে অ্যাট্রাকশনটা কমে যাবে, মানে দূরে যত যাবে অ্যাট্রাকশন কমে যাবে, ডিস্টেন্স। এবার তাহলে কি হবে, অপটিমাম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে অ্যাট্রাকশনটা ম্যাক্সিমাম এবং রিপালশনটা মিনিমাম। তার মানে আমি যদি পেনিট্রেট করিয়ে দিই, তাহলে রিপালশনটা মিনিমাম হয়ে যাবে, এই সরি, পেনিট্রেট করে দিই রিপালশনটা বেড়ে যাবে, তাহলে ওটা হবে না। তাহলে আবার দূরে যদি পাঠিয়ে দিই, তাহলে আবার অ্যাট্রাকশনটা কমে যাবে। তাহলে এমন একটা অ্যারেঞ্জমেন্ট যেটা হচ্ছে একে অপরকে টাচ করে থাকা, এই অ্যারেঞ্জমেন্টে থাকলে যেটা দেখায় সেটা হচ্ছে যে অ্যাট্রাকশনটা ম্যাক্সিমাম হয় আর রিপালশনটা মিনিমাম হয়। ওই জন্য আয়নিক কম্পাউন্ডের একটা টেন্ডেন্সি থাকে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো একে অপরকে টাচ করে থাকবে, যাতে করে তাদের ম্যাক্সিমাম অ্যাট্রাকশন শো করতে পারে এবং মিনিমাম রিপালশন শো করতে পারে। তাহলে আমাদের নেক্সট পয়েন্ট হবে, if each ion is considered if ion is considered as a hard sphere, the optimum arrangement of ion for the most stable structure would be one that involve touching of largest numbers of oppositely charged spheres without any crowding, কোনো ভিড় বা ধাক্কাধাক্কি ছাড়া একটা অপটিমাম অ্যারেঞ্জমেন্টে তারা থাকবে। ওকে, দেখেছো? Yes, sir. তাহলে এইরকম একটা সিচুয়েশনে যদি থাকে যেখানে ধাক্কাধাক্কি ক্রাউডিংটা কম, হ্যাঁ, সেই রকম সিচুয়েশনে সবসময় কি হবে বলছে, ম্যাক্সিমাম অ্যাট্রাকশন এবং মিনিমাম রিপালশন বিটুইন দ্য আয়ন্স হবে বা অ্যামং দ্য আয়ন্স হবে। তাহলে সাচ এ সিচুয়েশন leads to maximum attraction and minimum repulsion, between light charges or between ions. তাহলে এইরকম একটা সিচুয়েশন যেখানে ম্যাক্সিমাম অ্যাট্রাকশন মিনিমাম রিপালশন এটা থাকতে হবে, তাহলে একটা ভালো ক্রিস্টাল
তৈরি হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা ডিসকাস করবো এখান থেকে সেটা হচ্ছে যে এই যে অপটিমাম আয়নসগুলো অপটিমাম অ্যারেঞ্জমেন্টে থাকছে, একটা আয়ন আরেকটা আয়নকে টাচ করে থাকছে যাতে করে ম্যাক্সিমাম অ্যাট্রাকশন মিনিমাম রিপালশন হচ্ছে, এর প্রভাব হিসেবে ক্রিস্টালের যে প্যাকিং সেটা কেমন হবে, মানে ক্রিস্টালের প্যাকিং এর উপর এর 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 প্রভাব কিরকম ভাবে পড়বে। তাহলে আমরা প্যাকিং অফ আয়নস নিয়ে আলোচনা করব এখন। প্যাকিং অফ আয়নস, হেডিং নাও প্যাকিং অফ আয়নস। দেখেছো? আচ্ছা, আচ্ছা, দেখো, প্যাকিং অফ আয়নস, প্যাকিং কথার সঙ্গে তোমরা সবাই পরিচিত। দেখবে যখন কোথাও তোমরা ট্যুরে যাও বা আমরা যখন কোথাও ট্যুরে যাই, আমরা প্যাকিং করি, মানে জিনিসপত্র নিয়ে যাই, আমাদের জামা কাপড় নিয়ে যাই, যা দরকার সেখানে সেগুলো আমরা নিয়ে যাই। এবার এই প্যাকিংটা দেখবে যে ধরো যে কোনো তোমাদের যখন যাবে দেখবে তোমাদের মায়েরা যখন প্যাকিং করে তখন দেখবে যে তাদের তাদের প্যাকিং যেন শেষ হয় না, মানে এরকম, মানে তাদের, তুমি দেখবে তুমি তোমার মাকে যদি দায়িত্ব দাও প্যাকিং এর, তাহলে দেখবে যে একটা একটা লাগেজের বদলে দুটো তিনটে লাগেজ হয়ে যেতে পারবে। মানে তারা এতটা বেশি প্যাকিং করে, মানে প্যাকিং মিনস এতটা বেশি জিনিসপত্র তারা নিয়ে যেতে চায়, মানে যাতে করে একটা বিরাট সংখ্যক প্যাকিং হয়ে যায়, মানে বিরাট সংখ্যক জিনিসপত্র তুমি সেখানে নিয়ে যাও। কিন্তু সেই জায়গাটা যদি দেখা যাচ্ছে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে একটা সিম্পল কয়েকটি জিনিস নিয়েই আমি চলে যেতে পারবো, যেটা খুব নেসেসারি তার সেইগুলোই জাস্ট। এবার ব্যাপারটা হচ্ছে এই যে প্যাকিংটা, তাহলে দু রকমের প্যাকিং হতে পারে এখানে। একটা হচ্ছে ক্লোজ প্যাকিং, একটা হচ্ছে লুজ প্যাকিং। মানে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে একটা লাগেজের অর্ধেক ভর্তি করেই আমি চলে যেতে পারি। তার মানে সেখানে যে একটা লাগেজের অর্ধেক ভর্তি করে তুমি যদি চেনটা আটকে দাও তাহলে তার মধ্যে যে জামা কাপড়গুলো থাকবে সেগুলো কিরকম ভাবে থাকবে, লুজলি আর টাইটলি, কি মনে হবে? লুজলি। লুজলি। তার মানে ওই প্যাকিং এর মধ্যে যে ধরো একটা লাগেজের মধ্যে তুমি যদি অর্ধেক ভর্তি করো তাহলে জাস্ট হালকা হবে এবং খুব, মানে ওর ভিতরে লুজলি সবকিছু থাকবে আর কি। কিন্তু সেই জায়গাটায় যদি বলছি যে তোমার যদি মাকে দায়িত্ব দেওয়া হয় দেখবে ওই ব্যাগটা লাস্টে তুমি চেনটা আটকাতেই পারবে না, মানে এইরকম ব্যাপারটা হয়ে যায়, প্রত্যেকের বাড়িতে এই জিনিসটি নিশ্চয়ই হয়। তো তাহলে কি হবে না, মনে হবে যে আরো কিছু দিই, হ্যাঁ আরো কিছু নিয়ে যাওয়া দরকার, এরকম হবে আর কি। তো যেটা হবে সেটা হচ্ছে যে লাস্টে তুমি যখন চেনটা আটকাতে পারবে না পুরো লাগেজটা ভর্তি হয়ে যাওয়ার পরে, তাহলে ব্যাপারটা কেমন হবে, সেইখানে প্যাকিংটা কেমন হবে, টাইট প্যাকিং অর লুজ প্যাকিং? টাইট। টাইট প্যাকিং। তো ওইখানে ওক্ষেত্রে প্যাকিংটা হচ্ছে টাইট প্যাকিং, যেখানে পুরো টাইটলি একটা আরেকটার সঙ্গে মানে ঠেসে ঠুসে ঢোকানো হয়েছে। আর আরেকটা হচ্ছে অপোজিটলি, যেটা হচ্ছে খুব ইজিলি জাস্ট উপর উপর রাখা হয়েছে হালকা করে, অনেকটা তারপরেও জায়গা থেকে যাচ্ছে, তাহলে দ্যাট ইজ কল লুজ প্যাকিং। তাহলে সেই রকম যে যে প্যাকিং এর ক্ষেত্রে আমরা যেটা জেনারেল দৈনন্দিন জীবনে দেখি, একটা হচ্ছে টাইট প্যাকিং, একটা লুজ প্যাকিং। সেইটাই কেমিস্ট্রির ভাষায় দুটো টার্ম ইউজ করা হয়, একটা হচ্ছে লুজ প্যাকিং আর একটা হচ্ছে টাইট প্যাকিংকে অল্টারনেটিভলি বলা হয় ক্লোজ প্যাকিং। ক্লোজ প্যাকিং মানে হচ্ছে টাইটলি প্যাকিং। তাহলে ক্লোজ প্যাকিং আর লুজ প্যাকিং দু রকম। তাহলে ক্লোজ প্যাকিং মানে তুমি ইমাজিন করতে পারছো নিশ্চয়ই যে টাইট একটা প্যাকিং হবে, মানে সেখানে আর কোনো জায়গাই থাকবে না, একটা একটার সঙ্গে পুরো চাপ, মানে যে জিনিসগুলো একদম চেপে থাকবে। আর লুজ প্যাকিং মানে তাদের মধ্যে অনেক গ্যাপ থাকবে। তো একই রকম ভাবে আমরা যখন এই জিনিসটাকে ক্রিস্টালের ক্ষেত্রে আমি যদি ব্যবহার করি এই কথা বা এই আলোচনাগুলোকে, তাহলে টাইট প্যাকিং বলতে বোঝায় বা ক্লোজ প্যাকিং বলতে বোঝায় যে ক্যাটায়ন এবং অ্যানায়ন যেগুলো হচ্ছে হার্ড স্ফিয়ার, মার্বেল বল, তা হার্ড স্ফিয়ার, এদের ক্লোজ প্যাকিং বলতে কি বোঝায়, কি রকম? তুমি তুমি ধরো একটা ছোট্ট একটা জায়গা যদি তোমাকে একটা ইউনিট জায়গাটা ভলিউম তোমাকে দিয়ে দেওয়া হয়, ক্লোজ প্যাকিং বলতে কি বোঝায়, মানে তুমি সেখানে কয়েকটা তুমি মার্বেল বল তুমি রাখছো পুরো চেপে ধরা, মানেটা কি, সবচেয়ে ক্লোজ বলতে কি বোঝায়, তাদের মধ্যে ডিস্টেন্স কি হবে? কম হবে, হ্যাঁ অনেক কম। কম। ডিস্টেন্স মিনিমাম। হ্যাঁ মিনিমাম বলতে তাদের মধ্যে এই যে সারফেস টু সারফেস টাচ করে থাকা, এইটাই হচ্ছে মিনিমাম ডিস্টেন্স না?
সারফেস টু সারফেস টাচ করে থাকা দুটো হ্যাঁ আয়ন। স্যার। হ্যাঁ, হ্যাঁ তার স্যার। মানে এদের মধ্যে এরকম হবে, মানে একটা আয়ন আরেকটা আয়ন থেকে দূরে আছে এরকম নয়, যতগুলো দেবে এগুলো দেখো, ছবিটা দেখো, মানে পুরো এটা পুরো একদম টাইটলি মানে একে অপরকে টাচ করে থাকবে, দ্যাট ইজ কল্ড ক্লোজ প্যাকিং। কিন্তু যদি আমি এরকম ভাবে রাখি, এই ধরো আমি এরকম ভাবে একটা এইভাবে রাখলাম, তাহলে দ্যাট ইজ ইট ক্লোজ প্যাকিং? না স্যার। নো স্যার। এখানে এখানে আয়ন টু আয়ন টাচ নেই, অনেক ক্ষেত্রেই টাচ নেই। তাহলে এইটাকে ধরে যদি আমি চেপে দিই, তাহলে দ্যাট ইজ কল্ড ক্লোজ প্যাকিং। তার মানে ক্লোজ প্যাকিং মিনস মিনিমাম ডিস্টেন্স। এবার মিনিমাম ডিস্টেন্স বলতে তারা তো পেনিট্রেট করতে পারবে না, হার্ড শক্ত, তাই তারা মিনিমাম ডিস্টেন্স বলতে জাস্ট টাচ করে থাকা, এটাই বোঝায়। ঠিক আছে, তো এখানে প্যাকিং অফ আয়নস বলতে বোঝায় যে অ্যানায়ন এবং ক্যাটায়ন তারা একে অপরকে কি করবে, টাচ করে থাকবে, টাইটলি বাউন্ড থাকবে, তাহলেই সেটাকে বলা হবে ক্লোজ প্যাকিং। আর তাদের মধ্যে যদি গ্যাপ থেকে যায়, তাহলে দ্যাট ইজ কল্ড লুজ প্যাকিং। ঠিক আছে, তাহলে তাহলে একটা ধরো ক্যাটায়ন তুমি মনে করো, একটা ক্যাটায়ন, এবার এর চারিদিকে ম্যাক্সিমাম কটা আয়ন ঘিরে ধরে থাকতে পারবে, সেটা কিসের উপর ডিপেন্ড করবে বলো দেখি? একে টাচ করে থাকবে সাইজের উপর। হ্যাঁ, সাইজের উপরে। তাহলে একে এর চারিদিকে ঘিরে ধরবে কটা, ধরো এরকম এরকম অরেঞ্জ কালারের বল, এর চারিদিকে কটা ঘিরে থাকবে 3 ডাইমেনশনালি, সেটা ডিপেন্ড করবে এই অরেঞ্জ কালারের এই কালারের বলটির সাইজের উপরে। এর সাইজ যত বড় হবে, তার মানে সারফেস এরিয়া বাড়বে, আর সারফেস এরিয়া যত বাড়বে, এর চারিদিকে আয়নের সংখ্যাটাও বাড়বে, তাই তো? আর এইটা যত ছোট হবে, তাহলে সারফেস এরিয়া কম, তাহলে কম সংখ্যক আয়নের চারিদিকে সারাউন্ডেড হয়ে থাকতে পারবে। তাহলে এই যে কোন একটা পার্টিকুলার আয়ন, তার চারিদিকে ম্যাক্সিমাম কটা অপোজিট চার্জ আয়ন ঘিরে ধরে থাকতে পারবে, সেটা ডিপেন্ড করবে সাইজ অফ দিস আয়ন, তার উপরে, তাই তো? তাহলে ডিফারেন্ট আয়ন ডিফারেন্ট নাম্বার অফ অপোজিট চার্জ ক্যারি করতে পারবে। কেউ মনে করতে করো 4টে আয়ন রাখতে পারে তার চারিদিকে, তার বেশি জায়গা দিতে পারে না। কেউ 3টে রাখতে পারে, তার বেশি জায়গা দিতে পারে না। কেউ 6টা রাখতে পারে, কেউ 8টা রাখতে পারে। তার মানে সেটা কিসের উপর ডিপেন্ড করছে? প্রথমত হচ্ছে এই যে যার চারিদিকে ঘিরে ধরছে তার সাইজের উপরে, আর যে ঘিরে থাকছে তারও সাইজের উপরে। তার মানে ধরো এই যে যে ঘিরে থাকছে তার সাইজটা কেমন হলে নাম্বার অফ আয়নস ঘিরে ধরার সংখ্যাটা বাড়বে, যত ছোট হবে। ছোট হবে। তার মানে যত ছোট আয়ন হবে যেটা ঘিরে থাকছে, সে যত ছোট সাইজের হবে তত বেশি সংখ্যক আয়ন ঘিরে থাকতে পারবে। আবার যাকে ঘিরে ধরে থাকছে, মানে এটাকে যাকে ঘিরে ধরে থাকছে, তার সাইজটা যত বড় হবে তত বেশি সংখ্যক আয়ন ঘিরে ধরে থাকতে পারবে। তার মানে এইবার আমরা যতগুলো এলিমেন্ট জানি, সব এলিমেন্টের সাইজ একে অপরের থেকে মোটামুটি আলাদা। তাহলে আলাদা আলাদা যদি হয়, তাহলে প্রত্যেকে যখন যারা যারা আয়নিক কম্পাউন্ড তৈরি করে, তারা প্রত্যেকে যখন আয়নিক কম্পাউন্ড তৈরি করবে, প্রত্যেকেরই তার চারিদিকে আয়ন ঘিরে ধরে রাখার ক্ষমতা আলাদা হবে, তাই তো? আলাদা হবে মিনস সবার একদম আলাদা হবে না, কিছু গ্রুপ একই রকম হবে, কিছু আর এক রকম হবে। কিছু গ্রুপ কেউ কেউ আছে 4টে আয়ন ধরে রাখতে পারবে, কেউ কেউ 6টা আয়ন ধরে রাখতে পারবে, কেউ কেউ 8টা আয়ন তার চারিদিকে ধরে রাখতে পারবে, কেউ 3টে আয়ন ধরে রাখতে পারবে। তাহলে ম্যাক্সিমাম একটা নাম্বার অফ আয়ন তার চারিদিকে ধরে রাখতে পারবে, সে জায়গা দিতে পারবে। এই যে কোন একটা পার্টিকুলার আয়ন তার সাইজের উপর ডিপেন্ড করে তার চারিদিকে কটা ম্যাক্সিমাম আয়নকে সে জায়গা দিতে পারে বা অ্যাকোমোডেশন দিতে পারবে, সেই সংখ্যাটাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। ওকে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার মানে হচ্ছে কোন একটা আয়নের চারিদিকে ম্যাক্সিমাম কটা আয়ন ঘিরে ধরে থাকতে পারে 3 ডাইমেনশনালি, দ্যাট ইজ কল্ড কোঅর্ডিনেশন নাম্বার। যেমন সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের চারিদিকে কটা কটা ক্লোরিন ঘিরে থাকতে পারে? 6টা। 6টা। আবার ক্লোরিনের চারিদিকে কটা সোডিয়াম ঘিরে ধরে থাকতে পারে? 6টা। 6টা। তো এইরকমই তাহলে ম্যাক্সিমাম কটা আয়ন ঘিরে ধরে থাকতে পারে, সেটাই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম যেহেতু 6টা ক্লোরাইডকে ধরে রাখতে পারে, তাহলে সোডিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার কত ইন সোডিয়াম ক্লোরাইড? 6। আবার ক্লোরিনের সেটাও 6।
তাহলে এটাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার বলতে আমি কি বুঝি? দেখো, in an ionic crystal, or compound, each ion tends to be surrounded by highly possible highest possible বা ম্যাক্সিমাম যেটাকে বলা হয় highest possible number of oppositely charged ion this number is called coordination number. Coordination. ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার দেখো এই কোঅর্ডিনেশন নাম্বারটা, দেখো ক্যাটায়ন এবং অ্যানায়নের দুজনেরই কি একই হবে না আলাদা হবে? একই হবে। মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের দুজনেরই কোঅর্ডিনেশন নাম্বার কি একই হবে? অসীমা বলছো একই হবে। হ্যাঁ, এটা পার্শিয়ালি ঠিক, আবার আলাদাও হতে পারে। মানে যেমন ধরো NaCl ক্রিস্টালে সোডিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, ক্লোরাইডের কোঅর্ডিনেশন নাম্বারও 6। মানে সোডিয়ামের চারিদিকে 6টা ক্লোরিন থাকতে পারে, আবার ক্লোরাইডের চারিদিকে 6টা সোডিয়ামও থাকতে পারে। তাহলে দুজনেরই কোঅর্ডিনেশন নাম্বার সেম, মানে 6:6। এটা যেমন সেম, ঠিক তেমনি এমন কিছু কম্পাউন্ড আছে, যেমন ধরো ক্যালসিয়াম ফ্লোরাইড CaF2, এই কম্পাউন্ডটাতে কোঅর্ডিনেশন নাম্বার রেশিও হচ্ছে 8:4। মানে ক্যালসিয়াম ফ্লোরাইডে ক্যালসিয়ামের চারিদিকে 8টা ফ্লোরাইড থাকতে পারে ম্যাক্সিমাম, আর ফ্লোরাইডের চারিদিকে 4টে ম্যাক্সিমাম ক্যালসিয়াম থাকতে পারে, কেন ক্যালসিয়ামের সাইজটা বড়। তো এইটা হচ্ছে 8:4। তাহলে এখানে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের আলাদা, 8 এবং 4, ক্যালসিয়ামের 8, ফ্লোরাইডের 4। তার মানে কম্পাউন্ড টু কম্পাউন্ড ভ্যারি করবে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের কোঅর্ডিনেশন নাম্বারটা সেম, আবার কখনো কখনো দেখা যাবে কোঅর্ডিনেশন নাম্বার অফ ক্যাটায়ন এবং অ্যানায়ন ডিফারেন্ট। তাহলে এটা আমাদের একটা পয়েন্ট এখানে হবে যে কোঅর্ডিনেশন নাম্বার অফ ক্যাটায়ন অ্যানায়ন কি মে সেম অর ডিফারেন্ট। The coordination number of cation and anion may be same or different এটা একটা আমাদের হতে পারে। যেমন কি বললাম না, ইন NaCl Na is to Cl, Na plus is to Cl minus, এটা হচ্ছে 6:6। আর in CaF2 Ca2 প্লাস আর F মাইনাস, তাদের রেশিও হচ্ছে 8:4। ওকে স্যার, বল। স্যার বলছি অ্যানায়নের সাইজ তো ক্যাটায়ন থেকে বড়। হ্যাঁ বলো।
অ্যানায়নের সাইজ তো ক্যাটায়নের থেকে বড় হয়। হ্যাঁ, এবার যখন না, ক্যাটায়ন সবসময় গুলো হয় না, সবসময় হয় না। সবসময় হয় না। না, সবসময় হয় না, মানে কিছু কিছু ক্ষেত্রে যেমন দেখা যায়, যেমন ধরো বেরিয়াম ফ্লুরাইড, হ্যাঁ বেরিয়াম ফ্লুরাইড, তো বেরিয়াম অনেক বড়, ফ্লুরাইড অনেক ছোট, এটা হতে পারে। ও আচ্ছা। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে এবার পরের পয়েন্ট হচ্ছে যে তাহলে ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার হতে গেলে তাহলে কি হতে হবে, তাহলে একে অপরকে টাচ করে থাকতে হবে, এটা হচ্ছে কথা। তাহলে দেখো নেক্সট হচ্ছে টু অ্যাটেন ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার, টু অ্যাটেন দি ম্যাক্সিমাম পসিবল কোঅর্ডিনেশন নাম্বার, to attain the maximum possible coordination number, the cation and anion may be an anion will cation and anion will remain in contact with each other favored with maximum ল্যাটিস এনার্জি, ম্যাক্সিমাম ল্যাটিস এনার্জি। দেখো এই ল্যাটিস এনার্জি কথাটা আমরা এখনো পড়িনি, ল্যাটিস এনার্জি নিয়ে আমরা আলোচনা করবো পরে। বলছে টু অ্যাটেন দি ম্যাক্সিমাম পসিবল কোঅর্ডিনেশন নাম্বার, যদি ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার হতে হয় তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নকে কি করতে হবে, একে অপরকে কন্ট্যাক্ট করে থাকতে হবে, মানে টাচ করে থাকতে হবে। তাহলে একে অপরকে কন্ট্যাক্ট করে থাকলেই তবে ম্যাক্সিমাম নাম্বার অফ আয়ন্সকে আমি জায়গা দিতে পারবো, তাহলে দ্যাট ইজ কল্ড কোঅর্ডিনেশন নাম্বার। তো ম্যাক্সিমাম পসিবল কোঅর্ডিনেশন নাম্বার, the cation and anion will remain in contact with each other। আর যদি কন্ট্যাক্ট করে থাকে, একে অপরকে যদি কন্ট্যাক্ট করে থাকে, তাহলে তুমি খেয়াল করো যদি এরকম ভাবে একে অপরকে কন্ট্যাক্ট করে থাকে, হ্যাঁ ধরো এরকম ভাবে আমি দেখাচ্ছি, একে অপরকে যদি কন্ট্যাক্ট করে থাকে তাহলে কি হচ্ছে না, তারা একটা টাইট ক্রিস্টাল তৈরি করছে। এই টাইট ক্রিস্টাল যদি তৈরি হয় তাহলে তাদেরকে ব্রেক করাটা খুব টাফ হয়ে যাবে, অনেক বেশি এনার্জি দিতে হবে, এবং যে এনার্জি দিলে একটা অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন দিয়ে তৈরি কোনো একটা ক্রিস্টালকে ভাঙতে যে পরিমাণ এনার্জি দিতে হয়, দ্যাট ইজ কল্ড ল্যাটিস এনার্জি। এটা আমরা পড়বো পরে। কোনো একটা ক্রিস্টালে অ্যাভোগাড্রো সংখ্যক, যেমন এখানে কটা আছে, 4টে, আর সেন্টারে একটা আয়ন থাকবে ক্যাটায়ন 5টা। তাহলে এইরকম অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.023 নাম্বার অফ আয়ন্স দিয়ে তৈরি এরকম একটা ক্রিস্টালকে ভেঙে পুরো আয়নগুলোকে আলাদা আলাদা করে দিতে, আয়নগুলোকে একদম ইনফাইনাইট সেপারেশনে পাঠিয়ে দিতে একে অপরকে যে পরিমাণ এনার্জি লাগে সেটাকে বলা হয় ল্যাটিস এনার্জি। বোঝা গেল? তার মানে এই ল্যাটিস এনার্জি দিলে এই ক্রিস্টালটা ভেঙে যাবে, 1 মোল পরিমাণ ক্রিস্টাল বা অ্যাভোগাড্রো সংখ্যক ক্রিস্টাল ভেঙে যাবে আয়ন দিয়ে তৈরি। তাহলে এই ক্রিস্টালটা ভাঙতে ল্যাটিস এনার্জি লাগছে। তাহলে এবার এই ক্রিস্টালটা বা ল্যাটিসটা যত ক্লোজ প্যাকিং হবে, টাইট প্যাকিং হবে, তাহলে এদেরকে সেপারেট করতে বা ভেঙে দিতে তত বেশি ল্যাটিস এনার্জি লাগবে। বুঝতে পারছি? তার মানে ক্লোজ প্যাকিং এবং লুজ প্যাকিং কোন ক্ষেত্রে ল্যাটিস এনার্জি বেশি লাগবে? ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে। ক্লোজ প্যাকিং ক্ষেত্রে, মানে যত টাইটলি বাউন্ড থাকবে আয়নগুলো তাদেরকে আলাদা করতে তত বেশি এনার্জি আমার খরচ হবে, দ্যাট ইজ কল্ড ল্যাটিস এনার্জি। তার মানে যত টাইটলি প্যাকিং থাকবে, মানে একে অপরকে টাচ করে থাকবে, কন্ট্যাক্টে থাকবে, ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার দেখাবে, তত সেই ক্রিস্টালটা শক্তপোক্ত হবে এবং তাকে ব্রেক করতে আমার বেশি ল্যাটিস এনার্জি লাগবে। তাই জন্য আমরা লিখলাম যে যে টু অ্যাটেন দি ম্যাক্সিমাম পসিবল কোঅর্ডিনেশন নাম্বার, দি ক্যাটায়ন এবং অ্যানায়ন উইল রিমেন ইন কন্ট্যাক্ট, তারা টাচ করে থাকবে উইথ ইচ আদার
তাতে করে কি হবে, ফেভার, সেটা ফেভার হবে কি, তাতে করে যেটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ল্যাটিস এনার্জি হবে। এবার যদি টাচ করে না থাকে তাহলে ল্যাটিস এনার্জি কমে যাবে। তো ওকে, এবার হচ্ছে এই এই যে ল্যাটিস এনার্জি বেশি হচ্ছে, তাহলে কি হচ্ছে, যখন ল্যাটিস এনার্জি খুব ম্যাক্সিমাম, তার মানে ক্লোজ প্যাকিং, তখন ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে রিপালশন এবং অ্যাট্রাকশন এইগুলোর উপর কি প্রভাব পড়বে, যখন খুব ল্যাটিস এনার্জি বেশি, ল্যাটিস এনার্জি যখন খুব বেশি টাইট প্যাকিং, তার মানে তার মানে সেখানে তারা খুব স্টেবল, খুব টাইটলি প্যাকিং হয়ে রয়েছে, মানে তারা স্টেবল। তাহলে এই টাইটলি প্যাকিং থাকবে কখন, যদি দেখো এই আয়নগুলো যদি টাচ করে থাকে, তাহলে এইগুলো তো সব আয়ন, তাহলে এদের 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 ইলেকট্রন ক্লাউড যেগুলো তুমি আছে দেখতে পাচ্ছ, ইলেকট্রন ক্লাউড গুলো টাচ করে রয়েছে, তা সত্ত্বেও তারা যদি টাইটলি থাকতে হয়, তাহলে এই যে ইলেকট্রন ক্লাউড রিপালশন, সেটা কি হতে হবে, মিনিমাম না ম্যাক্সিমাম? মিনিমাম মিনিমাম। মিনিমাম হতে হবে। বা যদি আয়নের রেসপেক্টে বলি, অ্যানায়ন অ্যানায়ন রিপালশন, অ্যানায়ন অ্যানায়ন সবসময় রিপিল করে, তাহলে একটা ক্যাটায়ন ধরো এইখানে এইখানে চারটে, এই যে সেন্টারে যে ক্যাভিটিটা দেখতে পাচ্ছ এখানে ক্যাটায়ন আছে মনে করো, তার চারিদিকে চারটে অ্যানায়ন রয়েছে, এই চারটে। এবার এই চারটে অ্যানায়ন তারা খুব টাইটলি, এরকম ভাবে আমি ধরে রেখেছি, তারা খুব টাইটলি একে অপরকে টাচ করে রেখেছে। এবার এরা যদি টাইট করে থাকতে হয়, তাহলে এই যে অ্যানায়ন অ্যানায়ন দেখো টাচ করে রয়েছে প্রত্যেকে, অ্যাডজাসেন্ট যে অ্যানায়নগুলো রয়েছে, এদের মধ্যে রিপালশনটা কি হতে হবে, অ্যানায়ন অ্যানায়ন রিপালশনটা কি হতে হবে যদি এরকম ভাবে থাকতে হয়, কম হতে হবে। কম হতে হবে। তাহলে অ্যানায়ন অ্যানায়ন রিপালশনটা কম হতে হবে। আর যদি এটা সেন্টারে যদি এটা অ্যানায়ন হতো আর বাইরের এই চারটে যদি ক্যাটায়ন হতো, তাহলে ক্যাটায়ন ক্যাটায়ন রিপালশনে কি হতে হতো, কম হতে হতো। কম হতে হতো। তাহলে তার মানে যখন একটা টাইট ক্রিস্টাল তৈরি হবে, একটা ক্লোজ প্যাকিং হবে, তাহলে তার ল্যাটিস এনার্জি বেশি হতে হবে। এবং এই ল্যাটিস এনার্জি বেশি হবে কখন, যদি এরা টাইটলি প্যাকিং হয়, এবং যাতে করে এই ক্যাটায়ন ক্যাটায়ন বা অ্যানায়ন অ্যানায়ন যাই হোক না কেন, এইটা রিপালশনটা যেন মিনিমাম হয়, এটা হতে হবে, তাহলেই তারা ক্লোজ প্যাকিং এ থাকবে। তাহলে আমাদের পরের পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে যে ইন অ্যাটেনিং দি জিওমেট্রি, যখন তারা জিওমেট্রি তৈরি করবে একটা যে কোনো, in attaining the geometry, in attaining the geometry, the anion anion repulsion, anion anion or cation cation repulsion, repulsion should be minimized. Minimize, ঠিক আছে। তাহলে এটা হতে হবে, তাহলে একে অপরকে টাচ করে থাকতে হবে, অ্যানায়ন অ্যানায়ন রিপালশন ক্যাটায়ন ক্যাটায়ন রিপালশনটা মিনিমাম হতে হবে, আর ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার দেখাতে হবে। এবার এই যে অ্যানায়ন অ্যানায়ন রিপালশনটা মিনিমাম হতে হবে, ক্যাটায়ন ক্যাটায়ন রিপালশন মিনিমাম হতে হবে, এবং অপোজিট চার্জগুলো একে অপরকে টাচ করে থাকতে হবে, এবং ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন দেখাতে হবে। এই কন্ডিশনটা, এই যে যে কন্ডিশনে একটা গুড ক্রিস্টাল তৈরি হবে, একটা ক্লোজ প্যাকিং তৈরি হবে, এই যে তিনটে কন্ডিশন, এই কন্ডিশনকে বলা হয় লিমিটিং কন্ডিশন। তো এই যে কন্ডিশনগুলো আমরা লিখলাম উপরে, দিস ইজ কল্ড লিমিটিং কন্ডিশন। লিমিটিং conditions, condition, limiting condition। আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো
এই লিমিটিং কন্ডিশনটা মানে একে অপরকে টাচ করে থাকার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা ওই যে প্রথমে যে ডিসকাস করলাম একদম প্রথমে রেডিয়াস রেশিও, এই রেডিয়াস রেশিও থেকে বার করতে পারি যে কখন তারা লিমিটিং কন্ডিশনে আছে কি নেই। তার মানে তারা লিমিটিং কন্ডিশন বলতে কি বোঝায়, তার মানে ক্যাটায়ন অ্যানায়ন গুলো টাচ করে থাকবে, আবার কি ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন দেখাবে, আর অ্যানায়ন অ্যানায়ন এবং ক্যাটায়ন ক্যাটায়ন রিপালশনটা মিনিমাম হবে। এইটাকে বলা হয় লিমিটিং কন্ডিশন। এবার এই লিমিটিং কন্ডিশনে আছে কি নেই সেটা আমরা রেডিয়াস রেশিও ভ্যালু থেকে বলতে পারি। এবং এই রেডিয়াস রেশিও, যে রেডিয়াস রেশিওতে লিমিটিং কন্ডিশনটা স্যাটিসফাই হয় তাকে বলা হয় লিমিটিং রেডিয়াস রেশিও। দেখো এই জিনিসটা আমরা একটু বলে দিই। দেখো আমি 3টে ছবি আঁকবো। দেখো ধরো মনে করো এইটা হচ্ছে আমার একটা আয়ন, হ্যাঁ, এটাকে ধরো মনে করো এটাকে ক্যাটায়ন, সেন্টারে আমি ক্যাটায়নটাকে রাখছি, হ্যাঁ, আর বাইরের দিকে আমি অ্যানায়নকে রাখছি। ঠিক আছে, তাহলে এখানে তুমি বলো এটা যে ছবিটা আমি আঁকলাম, এই ছবিটা ক্লোজ প্যাকিং রিপ্রেজেন্ট করছে কি করছে না, বা লিমিটিং সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করছে কি করছে না, বা লিমিটিং কন্ডিশনকে স্যাটিসফাই করছে কি করছে না? না স্যার। কেন করছে না? কারণ স্যার ওরা তো কাছাকাছি নেই, মানে একে অপরকে টাচ করে নেই, তো দূরে দূরে আছে। মানে ধরো এইটা আর এইটার মধ্যে দেখো একটা গ্যাপ আছে, আবার এইটার মধ্যে একটা গ্যাপ আছে, জায়গা রয়েছে, এখনো এখানে জায়গা রয়েছে। তো এই যে জায়গাগুলোতে কি হতে পারে, এখানে আরো আমি অ্যানায়নকে প্লেস করতে পারতাম, তাই তো? এখানে আরো অ্যানায়নকে আমি প্লেস করতে পারতাম, কারণ ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বারটা এখানে হয়নি। ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার মানে কি, তার মানে এর সারফেস এরিয়া পুরোটাই দখল করে যাবে অপোজিট চার্জ দ্বারা, কিন্তু সেটা তো হয়নি, এখানে এখনো গ্যাপ রয়েছে। তাহলে এইটা কি লিমিটিং কন্ডিশন স্যাটিসফাই করছে? উত্তর হবে কি না স্যার। করছে না। না স্যার। কেন করছে না? কারণ হচ্ছে এখানে মোর অ্যানায়ন্স ক্যান প্লেসড বা ক্যান কোঅর্ডিনেট। তাহলে আমরা এখানে বলতে পারি মোর অ্যানায়ন্স ক্যান কোঅর্ডিনেট, মোর অ্যানায়ন্স ক্যান কোঅর্ডিনেট। এটা একটা হলো। আচ্ছা, আর একটা কেস দেখো, একটু বড় করে আঁকি। সরি, বলো। মাঝখানে যেটা ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ক্যাটায়ন। তাহলে এইখানে বলো এটা লিমিটিং কন্ডিশন স্যাটিসফাই করেছে কিনা? হ্যাঁ স্যার। বলো, বাকিরা বলো। হচ্ছে না তো, ক্যাটায়ন অ্যাট্রাকশন না হচ্ছে স্যার। না। তাহলে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ আছে অ্যানায়ন, কিন্তু তারা কিন্তু ক্যাটায়নকে টাচ করে নেই, আছে? ক্যাটায়নটা টু স্মল দেন অ্যানায়ন। তুমি দেখতে পাচ্ছ
ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো কিন্তু টাচ করে নেই, তাহলে এখানে কিন্তু লিমিটিং কন্ডিশনটা স্যাটিসফাই হয়নি। তার মানে এখানে আমরা বলবো নো ক্যাটায়ন অ্যানায়ন কন্টাক্ট। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন কন্টাক্ট নেই, তাহলে এরা কি চাইবে? আরো ক্যাটায়নের দিকে ঘিরে, আরো ক্যাটায়নের দিকে অ্যাপ্রোচ করতে, কিন্তু কি তারা পারবে? ক্যাটায়নের দিকে অ্যাপ্রোচ না করতে গেলে, ক্যাটায়নের দিকে যদি না অ্যাপ্রোচ স্যার, করতে যায় তাহলে কি সমস্যা হবে? ওদেরকে পেনিট্রেট করতে হবে হ্যাঁ, তাহলে। তাহলে পেনিট্রেট করলে কি হয়ে যাবে? কি সমস্যা? পেনিট্রেট কেন করতে পারবে না তারা? কারণ এরা তো রিজিড, পেনিট্রেট হ্যাঁ করবে কি রিজিড। করে? হ্যাঁ, এবার রিজিড, তার মানে পেনিট্রেট করতে গেলে কেন করতে পারবে না? রিজিড কেন, মানে পেনিট্রেট করলে কি হতো? তার মানে অ্যানায়ন অ্যানায়ন রিপালশনটা মেজর হয়ে যাবে সেক্ষেত্রে। এই অ্যানায়ন অ্যানায়ন রিপালশনটা তাদেরকে পেনিট্রেট করতে দেবে না, তাই জন্য রিজিড, তাই তো? তাহলে পেনিট্রেট করতে পারবে না, তার মানে ক্যাটায়ন অ্যানায়ন কন্ট্যাক্টটা নেই, কিন্তু অ্যানায়ন অ্যানায়ন রিপালশনটা মেজর হয়ে যাচ্ছে, কারণ তারা তো ক্যাটায়নকে টাচ করার জন্য আরো কাছে যেতে চাইবে। আরো যখনই কাছে যেতে চাইবে তখন এই অ্যানায়ন অ্যানায়ন গুলো রিপালশন করবে একে অপরকে এখানে, তাই তো? তাহলে এখানে নো ক্যাটায়ন অ্যানায়ন কন্ট্যাক্ট, বাট অ্যানায়ন অ্যানায়ন রিপালশন। এবার ধরো, তাহলে এই ছবিটাকেই যদি আমি আবার আঁকি, এখানে দেখো, ঠিক আছে আবার আছে। বলো, এটা বলো। এটা হবে। তাহলে এটাতে দেখো, প্রথমত হচ্ছে ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বারটা স্যাটিসফাই করেছে, তাহলে আর এর চেয়ে বেশি অ্যানায়ন আমার এখানে যাওয়ার কোনো জায়গা নেই, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে ক্যাটায়ন অ্যানায়ন টাচ করে রয়েছে, তাহলে একটা ক্লোজ প্যাকিং তৈরি হয়েছে। আবার তারা সবার টাচ করেছে, মানে পেনিট্রেটও করতে হয়নি, তার মানে অ্যানায়ন অ্যানায়ন রিপালশনটাও মিনিমাম। তার মানে এই যে তিনটে পয়েন্টই এখানে স্যাটিসফাই হচ্ছে, এইরকম একটা ছবি, এই ছবিটাকে আমরা তাহলে কি বলবো? লিমিটিং কন্ডিশন কি স্যাটিসফাই করেছে কি করেনি? বলো। করেছে। করেছে, তাহলে এটাকে বলবো লিমিটিং সিচুয়েশন। লিমিটিং কেন? কারণ এর এর চেয়ে ভিতরে আর ঢুকতে পারবে না সে, মানে আর অ্যানায়নকে প্লেস করার কোনো জায়গা নেই, বা মানে এর এর চেয়ে আর অন্য কিছু করা যাবে না, আর আর বেশি সংখ্যক ক্যাটায়নকে অ্যানায়নকে এখানে প্লেস করা যাবে না, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম। দ্যাট ইজ কল লিমিটিং। লিমিটিং সিচুয়েশন, যেখানে তিনটে যে কন্ডিশন বলা হয়েছিল সেটা স্যাটিসফাই করেছে, লিমিটিং সিচুয়েশন। এই ছবি আমরা দেখতে পাচ্ছি। এঁকে নাও সবাই। লিখেছো? হয়েছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো, এই তিনটে ছবিতে কি পার্থক্য রয়েছে? কিসের পার্থক্য? যে একটা ছবি লিমিটিং কন্ডিশন, ক্যাটায়নের সাইজের পার্থক্য। আর আর কোঅর্ডিনেশন নাম্বারের পার্থক্য। না কোঅর্ডিনেশন নাম্বারে কি পার্থক্য রয়েছে? সব জায়গায় তো কোঅর্ডিনেশন নাম্বার তিনটে করেই রাখা আছে, সব জায়গায় তো তিনটে করে অপোজিট আয়ন রেখেছি। না স্যার, ওদের মধ্যে মানে ডিস্টেন্স, কারণ ওদের এদিকে দুটো ডিস্টেন্সটা সেম আছে, আর ফার্স্ট এরটার ডিস্টেন্সটা অনেকটাই বেশি। হ্যাঁ, মানে মানে এখানে তিনজনের মধ্যে দেখো তো সংখ্যা গোনো, তাহলে তিনটে অ্যানায়ন আর একটা ক্যাটায়ন আছে প্রত্যেকটায়,
কিন্তু পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে এদের সাইজের পার্থক্য আছে। দেখো প্রথম ছবিটাতে ক্যাটায়নটা বেশ বড় ছিল, অ্যানায়নগুলো ছোট ছোট ছিল, যার ফলে এই সিচুয়েশনটা লিমিটিং সিচুয়েশন স্যাটিসফাই করেনি। দ্বিতীয় ছবিতে দেখো অ্যানায়নটা খুব বড় করে দেওয়া হয়েছে, ক্যাটায়নটা খুব ছোট করে দেওয়া হয়েছে, তাহলেও লিমিটিং কন্ডিশন স্যাটিসফাই হয়নি। আর তৃতীয় কন্ডিশনে কি করা হয়েছে, অ্যানায়নটাকে একটু ছোট করে দেওয়া হয়েছে, ক্যাটায়নটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে এমন একটা সাইজ চলে এসছে যে সাইজে লিমিটিং কন্ডিশনটা স্যাটিসফাই করে দিয়েছে। তার মানে লিমিটিং কন্ডিশনে অ্যাকচুয়ালি আমরা লিমিটিং কন্ডিশনটা আনতে গিয়ে আমরা কি কি চেঞ্জ করলাম, শুধুমাত্র ক্যাটায়নের সাইজটা চেঞ্জ করলাম আর অ্যানায়নের সাইজটা চেঞ্জ করলাম। বোঝা গেল? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। সাইজটাকে চেঞ্জ করে আমি কিন্তু লিমিটিং সিচুয়েশনে আনলাম, মানে টাইট প্যাকিং করলাম আর কি। তার মানে এই যে এবার এখান থেকে দেখো, তার মানে লিমিটিং সিচুয়েশনটা কিসের কিসের উপর ডিপেন্ড করছে, তার মানে সাইজ অফ ক্যাটায়নের সাইজ। ক্যাটায়নের সাইজ। তাহলে শুধু ক্যাটায়নের সাইজের উপর ডিপেন্ড করছে না, শুধু অ্যানায়নের সাইজের উপর ডিপেন্ড করছে না, কিন্তু দুজনের একসঙ্গে ডিপেন্ড করছে, মানে ক্যাটায়নের সাইজের উপরেও ডিপেন্ড করছে, অ্যানায়নের সাইজের উপরেও ডিপেন্ড করছে। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজের উপর ডিপেন্ড করছে লিমিটিং সিচুয়েশনটা থাকবে কি থাকবে না। এখানে প্রথম ছবিতে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে সাইজ, তাতে করে লিমিটিং সিচুয়েশন আসেনি। দ্বিতীয় ছবিতে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে সাইজ, তাতেও আসেনি। কিন্তু তৃতীয় ছবিতে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে সাইজ, তাতে করে লিমিটিং কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। তাহলে লিমিটিং কন্ডিশনটা অ্যাকচুয়ালি ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াসের উপর ডিপেন্ড করে। তাহলে এই দুটোকে একসঙ্গে আমরা রেডিয়াস রেশিও দিয়ে বলতে পারি না যে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে রেডিয়াস রেশিও, সেই রেডিয়াস রেশিওর উপর ডিপেন্ড করে, এটা বলা যায় কি যায় না? হ্যাঁ স্যার। বলা যায়। তার মানে আমরা ম্যাথমেটিক্যালি লিমিটিং কন্ডিশন অফ এ পার্টিকুলার স্ট্রাকচার ক্যান বি প্রেডিক্টেড বাই কনসিডারিং লিমিটিং রেডিয়াস রেশিও। রেডিয়াস রেশিও যেমন হবে তার উপর ভিত্তি করে আমার ক্লোজ প্যাকিং হবে, মানে লিমিটিং কন্ডিশনটা আসবে কি আসবে না বলতে পারি। যেমন দেখো আমরা তিনটে ছবিতে তিন রকম রেডিয়াস রেশিও আছে। প্রথমটাতে একরকম রেডিয়াস রেশিও আছে, মানে ক্যাটায়ন অ্যানায়নের সাইজ আলাদা একরকম, তাহলে এখানে রেডিয়াস রেশিও একরকম, এখানে রেডিয়াস রেশিও একরকম, এখানে রেডিয়াস রেশিও একরকম। তার মানে রেডিয়াস রেশিও এমন একটা রেডিয়াস রেশিও হতে হবে যাতে করে লিমিটিং সিচুয়েশন আসে, এবং এই যে রেডিয়াস রেশিওতে লিমিটিং সিচুয়েশনটা অ্যারাইজ করে সেই রেডিয়াস রেশিওকে তাহলে কি রেডিয়াস রেশিও বলবো, সেই রেডিয়াস রেশিওকে বলা হবে লিমিটিং রেডিয়াস রেশিও। তার মানে এইখানে যে রেডিয়াস রেশিও হবে, এখানে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে রেডিয়াস রেশিওটা পাবো, তাকে আমরা কি বলবো, লিমিটিং রেডিয়াস রেশিও। হয়েছে? লিখেছ? হ্যাঁ স্যার। ওকে। তাহলে তাহলে আমরা এখান থেকে তাহলে কি হচ্ছে না, ম্যাথমেটিক্যালি the limiting condition for a particular structure can be predicted by considering the limiting radius ratio. Oh, sorry, limiting radius ratio. Limiting radius ratio. তাহলে এই বাকি এখানে যে রেডিয়াস রেশিওটা আছে, এটা কি লিমিটিং রেডিয়াস রেশিও হবে? এদেরকে কি লিমিটিং রেডিয়াস রেশিও বলতে পারি? না স্যার। কারণ এরা লিমিটিং কন্ডিশন স্যাটিসফাই করেনি।
তাহলে এটাও করেনি, এটাও করেনি, তাহলে এরা লিমিটিং রেডিয়াস রেশিও নয়। তাহলে লিমিটিং রেডিয়াস রেশিও সেটাই যেখানে লিমিটিং কন্ডিশন স্যাটিসফাই হয়, তার মানে ক্যাটায়ন অ্যানায়ন টাচ করে থাকে, অ্যানায়ন অ্যানায়ন রিপালশন মিনিমাম হয় এবং ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার স্যাটিসফাই হয়। এই সিচুয়েশনটা যখন অ্যারাইজ করে যে রেডিয়াস রেশিওতে, তাকে বলা হয় লিমিটিং রেডিয়াস রেশিও। ওকে, সবাই বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট নেই তো? দেখো, বলো, কারো কিছু কোশ্চেন আছে? দেখো, এবার দেখো লিমিটিং রেডিয়াস রেশিও, সেখানে এখানে আমরা কোঅর্ডিনেশন নাম্বার কত ধরেছি? এই লিমিটিং রেডিয়াস রেশিও যেটা এক্সাম্পল আমি হিসেবে করছিলাম, এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত ক্যাটায়নের? 3। 3. তাহলে 3 তে রেডিয়াস রেশিও একটা আছে। আচ্ছা, যদি কোঅর্ডিনেশন নাম্বার যার 4, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 হতে গেলে কি করতে হবে? ধরো এইটাকে আমি কোঅর্ডিনেশন নাম্বার ক্যাটায়ন 4, যার কোঅর্ডিনেশন নাম্বার 4, সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজের কি পরিবর্তন করতে হবে বলো দেখি, আমি যদি 4 কোঅর্ডিনেশন করতে চাই। ক্যাটায়নের ক্যাটায়নের সাইজটা সাইজ একটু বাড়াতে ছোট হবে, করে অ্যানায়নের দিতে সাইজ হবে, কমাতে হবে। অ্যানায়নকে ছোট করে দিতে হবে। ওকে, তাহলে তাই যদি হয় তাহলে রেডিয়াস রেশিও কি করতে হবে? রেডিয়াস মানে রেশিওটা, বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাহলে তুমি বলছো যে যদি 4 কোঅর্ডিনেশন নাম্বার মানে 3 থেকে 4-এ যেতে হয়, কোঅর্ডিনেশন নাম্বার এখানে 3 করা আছে, এবার 4-এ যেতে হয়, তাহলে ক্যাটায়নের সাইজটা কি করতে হবে বলছো? বাড়াতে হবে। আর অ্যানায়নের সাইজটা কি করতে হবে? কমাতে হবে বলছো। তাহলে কমাতে হবে। হ্যাঁ, তাহলে আর প্লাস বাই আর মাইনাসটা কি করতে হবে? আর প্লাস বাই আর মাইনাসটা কি করতে হবে? বৃদ্ধি পাবে। তাহলে আর প্লাস বাই আর মাইনাসটা বাড়াতে হবে। বাড়াতে হবে, তাই তো? আবার ঠিক তেমন ভাবে 4 থেকে 5 কোঅর্ডিনেশন গেলে কি করতে হবে? একই। আরো বাড়াতে হবে। 5 থেকে 6-এ গেলে আরো বাড়াতে হবে, 6 থেকে 8-এ গেলে আরো বাড়াতে হবে। তার মানে কোঅর্ডিনেশন নাম্বার বাড়লে রেডিয়াস রেশিও কি হয়? বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। তার মানে রেডিয়াস রেশিও আর কোঅর্ডিনেশন নাম্বার বাড়ে। ইজ প্রপোর্শনাল, তাই তো? ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে লিমিটিং রেডিয়াস রেশিও is proportional to coordination number of cation. মনে থাকবে? কারণ এটা বুঝতে অসুবিধা আছে? দেখো তো, অসুবিধা থাকলে বলো, আরেকবার বলবো তাহলে। কোঅর্ডিনেশন নাম্বার আর লিমিটিং রেডিয়াস রেশিওর এই যে প্রপোর্শনালিটি রিলেশন নিয়ে কারোর কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে লিমিটিং রেডিয়াস রেশিও কোঅর্ডিনেশন নাম্বার বাড়লে বাড়বে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে ফর এ পার্টিকুলার কোঅর্ডিনেশন নাম্বার রেডিয়াস রেশিও ইজ ফিক্সড, তাই তো? এটা বলতে পারি কি পারি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি বলি আমি তো রিলেশনটা বললাম যে কোঅর্ডিনেশন নাম্বার বাড়লে লিমিটিং রেডিয়াস রেশিও বাড়বে। তার মানে কোঅর্ডিনেশন নাম্বার যদি ফিক্স করে দিই তাহলে লিমিটিং রেডিয়াস রেশিও ফিক্স হয়ে যাবে, তাই নয় কি? তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে তাহলে এখান থেকে আমরা পরিষ্কারভাবে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে একটা পার্টিকুলার কোঅর্ডিনেশন নাম্বার যেই বলে দেবো তার পার্টিকুলার একটা লিমিটিং রেডিয়াস রেশিও থাকবে। 3-এর জন্য একটা পার্টিকুলার লিমিটিং রেডিয়াস রেশিও, 4 কোঅর্ডিনেশনে একটা পার্টিকুলার রেডিয়াস রেশিও, 6 কোঅর্ডিনেশনে একটা পার্টিকুলার রেডিয়াস রেশিও, লিমিটিং রেডিয়াস রেশিও, 8-এ একটা পার্টিকুলার লিমিটিং রেডিয়াস রেশিও। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার ফিক্স করে দিলে লিমিটিং রেডিয়াস রেশিও ফিক্স হয়ে যাবে, কারণ দুটো প্রপোর্শনাল। আচ্ছা,
তো আমরা সেটাই এবার করব, সেটা হচ্ছে পার্টিকুলার কোঅর্ডিনেশন নাম্বারের জন্য পার্টিকুলার রেডিয়াস রেশিও কত হয় সেটা আমরা ক্যালকুলেট করব জিওমেট্রি নলেজ থেকে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, সবাই মন দিয়ে দেখবে ব্যাপারটা। এখান থেকে একটা কোশ্চেন চলে আসবে আর কি, 3 নম্বরের কোশ্চেন একদম কমন থাকে আর কি এখান থেকে। তো আমরা একটা একটা করে কোঅর্ডিনেশন নাম্বারের জন্য লিমিটিং রেডিয়াস রেশিও বার করব। তাহলে প্রথমে যেটা করব সেটা হচ্ছে লিমিটিং রেডিয়াস রেশিও অফ ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি। ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি। ট্রাইগোনাল প্ল্যানার মানে কোঅর্ডিনেশন নাম্বার কত? CN, কোঅর্ডিনেশন নাম্বার কত? ট্রাইগোনাল প্ল্যানার মানে 3 3। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 3 এর জন্য আমরা লিমিটিং রেডিয়াস রেশিও বার করব। আচ্ছা, লিমিটিং রেডিয়াস রেশিও মানে হচ্ছে কিরকম ভাবে তার অ্যারেঞ্জড আছে, ক্যাটায়ন অ্যানায়ন গুলো কিরকম ভাবে অ্যারেঞ্জড আছে, তারা একে অপরকে টাচ করে রয়েছে, তাই না? ঠিক কি না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা আমরা দেখব, মানে কিরকম ভাবে আছে। আমি যদি একটু মডেল দিয়ে দেখাই তাহলে কিরকম হয় দেখো। তার মানে একটা ক্যাটায়নের চারিদিকে 3টে অ্যানায়ন আছে এবং তারা একে অপরকে টাচ করে আছে। তাহলে সেই ছবিটা কেমন হবে দেখো। 3টে বলকে খেয়াল করো, 3টে মার্বেল বল, এটা খেয়াল করো, দেখো সবাই দেখতে পাচ্ছ? এইটাকে বলা হবে হ্যাঁ তো, স্যার। এইটা তো ট্রায়াঙ্গুলার তো বা ট্রায়াঙ্গুলার প্ল্যানার তো। এবার এই যে 3টে যখন তুমি অ্যানায়নকে ধরো তুমি এখানে প্লেস করেছো, 3টে অ্যানায়নকে তারা টাচ করে রয়েছে, দেখো এই মাঝখানটা দেখো যেটা ক্যাভিটি তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে মাঝখানে যে ক্যাভিটিটা তৈরি হচ্ছে, স্মল ক্যাভিটি, এই ক্যাভিটিতে কে থাকবে? ক্যাটায়ন। ক্যাটায়নটা থাকবে। তাহলে এই যে ক্যাটায়নটা যেটা মাঝখানে থাকবে, সেই ক্যাটায়নটা প্রত্যেকটা অ্যানায়নকে টাচ করে থাকবে, 3টে অ্যানায়নকেই টাচ করে থাকবে মাঝখানে ক্যাটায়নটা। তাহলেই আমি তাকে কি বলবো? লিমিটিং কন্ডিশন বলবো। এবং এই লিমিটিং কন্ডিশনে যে ক্যাটায়নের রেডিয়াস এবং অ্যানায়নের রেডিয়াস, তাদের যে রেশিও, সেই রেশিওটাকে আমরা কি বলবো? লিমিটিং রেডিয়াস রেশিও। লিমিটিং রেডিয়াস রেশিও। ঠিক তেমনি যদি এইটা হতো, এটা কত কোঅর্ডিনেশন হলো? 4 4। তাহলে 4 যদি কোঅর্ডিনেশন হয়, তাহলে এর মাঝে ক্যাভিটিটা দেখো বেড়েছে না কমেছে আগের থেকে? বেড়েছে। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো আগেরটা ক্যাভিটি কেমন ছিল এখন কেমন হয়েছে? ক্যাভিটিটা বেড়েছে হ্যাঁ না স্যার। কমেছে? তাহলে ক্যাভিটি বেড়েছে, তাহলে ক্যাভিটিতে কে থাকবে? ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নের সাইজ আগের থেকে বাড়তে হবে না কমতে হবে? বাড়তে হবে। বাঁচতে হ্যাঁ, হবে। যদি বাড়ে তবেই কিনা এই 4টে অ্যানায়নকে টাচ করে থাকবে। তাহলে 4টে অ্যানায়নকে যদি টাচ করে থাকে, তাহলে অবশ্যই ক্যাটায়নের সাইজটা বাড়তে হবে। তাহলে ক্যাটায়নের সাইজটা যদি বাড়ে, তাহলে রেডিয়াস রেশিও কি হবে? আগের থেকে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। তাহলে যখন কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জন্য আমরা রেডিয়াস রেশিও বার করব, লিমিটিং রেডিয়াস রেশিও, তার ভ্যালুটা কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার 3 রেডিয়াস রেশিওর থেকে বড় হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে যে 3 কোঅর্ডিনেশন নাম্বার 3 এর জন্য আমরা লিমিটিং রেডিয়াস রেশিওটা বার করছি। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 3 মানে এইরকম একটা সিচুয়েশন, একটা ত্রিভুজ হবে, এদের সেন্টার গুলো, প্রত্যেকটার সেন্টার গুলো কানেক্ট করলে একটা ত্রিভুজ হবে, এই ত্রিভুজের সেন্টারে তোমার ক্যাটায়নটা থাকবে, এইরকম একটা ছবি। তাহলে এইটাকে আমরা জিওমেট্রি ব্যবহার করে আমরা এর রেডিয়াস বা লিমিটিং রেডিয়াস রেশিওটা বার করতে পারি। তো দেখো, ধরো আমি একটা রাফে একটা জিনিস আগে করে নিই, হ্যাঁ, তাহলে তোমাদের যারা জানো না তারা একটু দেখে নেবে, জিওমেট্রি একটু নলেজ। আচ্ছা, ধরো একটা
ত্রিভুজ আঁকা হলো। হ্যাঁ, এই ত্রিভুজের মানে প্রত্যেকটা বাহুই সমান, মানে সমবাহু ত্রিভুজ যেটাকে বলা হয়। এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু এ, বি এবং সি। এবার এই প্রত্যেকটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এদেরকে যদি আমি মধ্যমা টানি, এই একটা হয়, তাহলে সে কি করে মধ্যমা দুটোকে, এই মধ্যমাটা কি করছে, এ আর সি কে দুটো ভাগে ভাগ করছে না, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা একটা। সিমিলারলি এটা যদি আমরা ভাগ করি, তাহলে এখানে যায়, আর আরেকটা হচ্ছে এখানে যায়। তাহলে এই যে মধ্যমাগুলো যে বাহুগুলোকে দুভাগে ভাগ করছে, এটা তোমরা ক্লাস 9-10-এ পড়েছো, যে দুটো ভাগে ভাগ করে, সেইগুলোকে আমি এ বি সি, এটাকে ডি বলছি, ই বলছি, এফ বলছি, আর এটাকে জি বলছি, সেন্টারটাকে জি বলছি। তাহলে দেখো এখানে যে এই মধ্যমাগুলো যাচ্ছে, এই মধ্যমা ত্রয়, তিনটে মধ্যমার যে ছেদ বিন্দু সেটা কোনটা, এইটা না, জি পয়েন্টটা তো। তাহলে তিনটে মধ্যমার যে ছেদ বিন্দু জি, এই ছেদ বিন্দু প্রত্যেকটা মধ্যমাকে কততে ভাগ করছে? 2:1। 2:1-এ। এটা আমরা পড়েছি, সেটা আমরা কি করে প্রমাণ করি? দেখো এখানে যদি sin 30 করা হয়, হ্যাঁ, কারণ এই অ্যাঙ্গেলটা কত, পুরো অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা, এখান থেকে আমি এই ত্রিভুজটা নিয়ে নিচ্ছি, ধরো এ ডিজি, এই ত্রিভুজটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তো। তাহলে এটার সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি না, তাই তো? এটা 30 ডিগ্রি। হ্যাঁ তাহলে স্যার। সাইন 30 ডিগ্রি, আর এইটা তো সমকোণী, মানে এটা 90 ডিগ্রি। তাহলে এই যে এই জিনিসটা, তাহলে সাইন 30 ডিগ্রি মানে কত হবে এখানে? সাইন 30 ডিগ্রি মানে কত বাই কত? সাইন 30 মানে বলো? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, মানে জিডি বা ডিজি ডিভাইড বাই এজি, এটা হবে না? হ্যাঁ স্যার। তাহলে জিডি ইকুয়াল টু কত হবে? জিডি ইকুয়াল টু হবে এজি সাইন 30 মান কত? হাফ। হাফ। তাহলে এটা হলো। এবার এজি মানে দেখো আবার, এজি কোনটা? এজি মানে এইটা, এজি মানে আবার বিজি না, দেখো তো, এজি মানে বিজি তো, বিজি মানে সিজি হ্যাঁ তো, স্যার। এজি বিজি সিজি এরা সমান তো। তাহলে আমি এজি মানে বিজি লিখতে পারি হাফ বিজি লিখতে পারি। তাহলে জিডি ইজ ইকুয়াল টু হাফ বিজি। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি এজি ইজ ইকুয়াল টু বিজি ইজ ইকুয়াল টু সিজি, তাই তো? তাহলে এই বাহুগুলো সব সমান। তাহলে এবার দেখো জিডি, জিডি হচ্ছে বিজির অর্ধেক, তাই না? তাহলে জিডি যদি বিজির অর্ধেক হয়, তাহলে অল্টারনেটিভলি বিজি ইজ ইকুয়াল টু 2 জিডি বা ডিজি। এইটা যদি হয়, তাহলে দেখো এই দৈর্ঘ্যটা তার দ্বিগুণ হচ্ছে বিজি, তাই না? কে বড়, বিজি না ডিজি বড়? বিজি। বিজি। বিজি বড়। কতটা বড়? 2 টাইমস। তাহলে এই মধ্যমাদয়ের ছেদ বিন্দু কত রেশিওতে ভাগ করছে? তাহলে বিজি আর ডিজি ইজ ইকুয়াল টু 2:1, এটা হচ্ছে, তাই তো? ঠিক তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা আমরা করে নিলাম রাফ। আচ্ছা, এবার আমরা আসল অঙ্কে আসি।
আচ্ছা, তাহলে এই যে তিনটে অ্যানায়নকে রাখা হলো, আর এর মাঝে কাকে রাখা হচ্ছে? এর মাঝে রাখা হচ্ছে ক্যাটায়নকে। ঠিক আছে, এটা ক্যাটায়নকে রাখা। দেখে নাও ভালো করে। হচ্ছে, সেটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এবার দেখো, সবাই ছবিটাকে এঁকে নাও, এঁকে নিয়ে আমাকে বলবে। একটু বড় করে রাখবে ছবিটা, হ্যাঁ? হ্যাঁ স্যার রেখেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ধরো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, তার মানে অ্যানায়নগুলো সেন্টার এগুলো। এ বি সি হচ্ছে তিনটে অ্যানায়নের সেন্টার। আর এই যে এইখানে যে এইটা যেটা দেখতে পাচ্ছ, এইটাকে বলছি, এই যে ক্যাটায়নের যে সেন্টার, সেটাকে আমি জি বলছি। ঠিক আছে, আর দেখো, যে কোনো এই যে দুটো অ্যানায়নের যে সেন্টারের মধ্যেকার দূরত্ব, তার মাঝামাঝি এইটা তো, এই দেখো এটা তো, এই যে কাট করছে। তাহলে দেখো, এইটাকে যদি আমি এখান থেকে টানি, এখান থেকে যদি এটাকে টানি, দাঁড়াও এক মিনিট। এটা যদি এখান থেকে টানি, তাহলে এই যে পয়েন্টটা মিশছে, এটা তো এই যে রুলটা আমরা পড়েছিলাম যে এডি আর সিডি একই। তাহলে এখানে এই পয়েন্টটাকে যদি আমি ডি পয়েন্ট বলি, এখানে আমি লিখে দিই, এটাকে যদি আমি ডি পয়েন্ট বলি, তাহলে বিডি ইকুয়াল টু সিডি হবে তো? দেখো তো, হ্যাঁ স্যার। এটাও যে অ্যানায়ন, এটাও সেই অ্যানায়ন তো। তাহলে বিডি ইকুয়াল টু সিডি, এই বিডিটা কি? বিডিটা কি অ্যাকচুয়ালি? অ্যানায়নের রেডিয়াস না? এটা আর মাইনাস তো, দেখো তো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো, এইটা যদি হয়, তাহলে কিরকম সিচুয়েশনে আছে? অ্যানায়নগুলো ট্রায়াঙ্গেলের তিনটে কর্নারে আছে, আর তার মিডিলে আছে তোমার ক্যাটায়ন। তাহলে আমরা এখানে প্রথমে কয়টা কথা লিখে নিই, লিখে নিয়ে তারপর আমরা মূল ক্যালকুলেশনে যাব। দি অ্যানায়ন্স আর, এটা অবশ্যই প্রথমে লিখে দিতে হবে, the anions are placed at a corner of the equilateral triangle, সমবাহু ত্রিভুজ, and cation is placed at the center. At the center. আচ্ছা, এইটা হচ্ছে প্রথমে আমি পরিচিতিটা দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা এই যে বাহু, ত্রিভুজের যে তিনটে বাহুই সমান বলছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এবার এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি যদি এ ধরে নিই, মানে এ বি, বিসি এবং এসি, এই তিনটে বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরে নিই, তাহলে সাপোজ দি এজ লেন্থ অফ ট্রায়াঙ্গেল, এজ লেন্থ অফ ট্রায়াঙ্গেল এ, যদি এ ধরি, তাহলে এ ইজ ইকুয়াল টু কি বলতে পারি বলো তো দেখি? দেখো, এটা যদি আর 2 আর মাইনাস, মাইনাস। হ্যাঁ, এটাও তাহলে আর মাইনাস, তাহলে এটাকে আমরা বলতে পারি
টু আর মাইনাস, যে কোনোটা চেক করো তুমি, সবগুলো টু আর মাইনাসের সঙ্গে সমান হবে। ঠিক আছে, আমরা এখানে রাফে লিখে নিচ্ছি হোয়ার আর মাইনাস হচ্ছে রেডিয়াস অফ ক্যাটায়ন, রেডিয়াস অফ অ্যানায়ন, আর একই সঙ্গে আমরা আর প্লাসটা লিখে রাখছি রেডিয়াস অফ ক্যাটায়ন। তাহলে এবার দেখো, তাহলে এইটা যদি টু আর মাইনাস হয়, মানে এটা মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি টু আর মাইনাস হয়, তাহলে এবার এখান থেকে আমরা কি করতে পারি, আমরা দেখো যে কোনো একটা ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল হয়েছে এখানে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলকে ভাগ করলে দুটো কি হয়, সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এখানে এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে এ ডি সি বা এ সি ডি, এটা আর একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা যে কোনো একটা সমকোণী ত্রিভুজ ধরে নিচ্ছি যে ফ্রম এ বি ডি, এটা যদি ধরে নিই, তাহলে দেখো এই ত্রিভুজটা খেয়াল করো এ বি ডি, এই বি এ বি ডি তে এইটার দৈর্ঘ্য, এইটার অ্যাঙ্গেল কত, 60। 60 ডিগ্রি। তাহলে দেখো যদি আমি সাইন 60 ডিগ্রি করি, তাহলে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা আর অতিভুজ কোনটা, এডি এডি লম্ব আর এবি অতিভুজ। এবি, তাহলে এডি বাই এবি হলো। এবার এডি তাহলে কত হচ্ছে, এবি সাইন 60 ডিগ্রি, ঠিক আছে, সাইন 60 ডিগ্রির মান কত, 1/√2। 3/2। আচ্ছা দাঁড়াও, ওটা করবো না, এডি 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 এসছে তো, এডি আবার দেখো এডি যেটা এসছে, আর এখানে দেখো এজি, এজি একটা পাচ্ছি না, এজি, এই এজিটা এডির কত ভাগের কত ভাগ, এজিটা, এজি আর এডির মধ্যে সম্পর্ক কি? 3/2 হ্যাঁ, তাহলে এগেন এটা আমরা আগে করিনি, ওটা ওইভাবে থাক। এগেন এজি যেটা, এজিটা হচ্ছে 3/2 না এডির, দেখো তো, যেটা আমরা এক্ষুনি একটু আগে যেটা এই যে করলাম ক্যালকুলেশন, সেখানে এই এজিটা দাঁড়াচ্ছে পুরো দৈর্ঘ্যটার 3/2, তাই না? এটা করার জন্য আমরা ওখানে ক্যালকুলেশনটা করে নিয়েছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এজি ইকুয়াল টু দিস, ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, এবার এজি মানে কি, আবার দেখো ক্যাটায়নের রেডিয়াস অ্যানায়নের রেডিয়াসের যদি ভ্যালু বসাই, ওখানে কি দাঁড়ায়, এজি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, খেয়াল করো তো, এজি ইকুয়াল টু কি লিখতে পারি, আর মাইনাস আর মাইনাস, এজি তো স্যার, এজি তো আর হ্যাঁ। মাইনাস। এজিটা কি আর মাইনাস শুধু, ভালো করে খেয়াল করো, কোথা থেকে কোথায় হ্যাঁ স্যার, ডিসটেন্স, আর মাইনাস প্লাস আর প্লাস। আর হ্যাঁ। মাইনাস প্লাস আর প্লাস। দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে, এখানে আমাদের ডিসটেন্সটা হচ্ছে, দেখো এখান থেকে শুরু করে, মানে দেখো দাঁড়াও, এখান থেকে শুরু করে এই ডিসটেন্সটা, তাহলে এর মধ্যে কারা কারা আছে, অ্যানায়নের অর্ধেক রয়েছে আর ক্যাটায়নের অর্ধেক রয়েছে না, ক্যাটায়নের সেন্টার থেকে, তো ক্যাটায়নের সেন্টারটা হচ্ছে জি পয়েন্ট, তাহলে ক্যাটায়নের সেন্টার থেকে অ্যানায়নের সেন্টারের দূরত্ব, সেটা কি হবে, আর প্লাস প্লাস আর মাইনাস হবে তো, ঠিক বলছি? হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এজির জায়গাটা আমরা বসাতে পারি যে আর প্লাস প্লাস আর মাইনাস ইজ ইকুয়াল টু 2/3 এডি। আচ্ছা, এডি মানে আবার কি, আবার এবি সাইন 60, তাহলে আর প্লাস প্লাস আর মাইনাস হচ্ছে এবি সাইন 60, তাহলে এবি সাইন 60, তার মানে 2/3 এবি √3/2, তাহলে 2 2 কেটে গেল, আর দিকে 3 3 কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে এবি বাই √3। এটা কি দাঁড়াচ্ছে,
আর প্লাস প্লাস আর মাইনাস। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবি মানে আবার কি? এবি মানে কি? 2r মাইনাস। 2r মাইনাস, তাহলে আমরা এখানে সিম্পলি বসাতে পারি 2r মাইনাস বাই, তাহলে এখান থেকে আমরা পেতে পারি যেটা, সেটা হচ্ছে যে আর প্লাস প্লাস আর মাইনাস ডিভাইডেড বাই আর মাইনাস ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2/3। তাহলে এখান থেকে আমাদের জাস্ট এ করলে কি হবে, অতএব বা অর r plus by r minus is equal to 2/√3 minus 1। এটা আসছে না? দেখো তো এটা কত আসে, দেখো তো। কত আসছে? 0.15। 0.14। 0.155। দেখো আর একটা ডিজিট নাও, 15। হ্যাঁ স্যার, 7 নিলে 5 আসছে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 3 তার লিমিটিং রেডিয়াস রেশিও কত? 0.155। ওকে, তাহলে যখন ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াস রেশিওটা 0.155 হবে তখন এইরকম ছবি হবে, তার মানে ক্লোজ প্যাকিং হবে, তার মানে লিমিটিং রেডিয়াস রেশিও হবে, মানে লিমিটিং কন্ডিশন স্যাটিসফাই করবে। তো লিমিটিং কন্ডিশন স্যাটিসফাই করতে গেলে ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াস রেশিওটা কি হতে হবে? 0.155 হতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা করতে পারলে 3 নাম্বার পরীক্ষায় এরকম একটা আসবে। আচ্ছা, তাহলে আমাদের কোঅর্ডিনেশন নাম্বার 3 হলো। সবাই সবাই বুঝতে পেরেছো? কার কোনো ডাউট নেই তো? ক্যালকুলেশন একদম সিম্পল ক্যালকুলেশন, আমি ভেঙে ভেঙে করেছি একদম। ঠিক আছে, হ্যাঁ স্যার। এরপরে আমরা করব লিমিটিং রেডিয়াস রেশিও। রেশিও ফর টেট্রাহেড্রাল জিওমেট্রি। টেট্রাহেড্রাল হলে কত কোঅর্ডিনেশন নাম্বার হয়? 4। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4। ঠিক আছে, আচ্ছা হেডিং দাও। আচ্ছা, আমরা আবার এটাকে একটু মডেল দিয়ে ব্যাপারটাকে দেখাই। সবাই হেডিং দিয়েছো? হ্যাঁ স্যার। দেখো, এই যে তিনটে তিনটে একে দেখতে পাচ্ছ তো, তিনটে বলকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ঠিক এর উপরে এই যে তিনটে বল রাখার পর এই যে জায়গাটা রয়েছে না উপরে, উপরে এটাকে বসিয়ে দাও। দেখতে পাচ্ছ কটা হলো? হ্যাঁ স্যার, 4টে। 4টে। তখন এই যে তিনটে ছিল এরকম ভাবে এর উপরে জাস্ট একটা এরকম বসিয়ে দাও। তাহলে এটা 4টে যে হলো, এই 4টে মিলিয়ে দেখবে, এটা যদি আমরা যদিও দেখাতে পাচ্ছি না, কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু দেখো এই যে 4টেকে যদি এরকম ভাবে রাখা হয় তাহলে এই জিওমেট্রিটাকে বলা হয় টেট্রাহেড্রাল জিওমেট্রি, এরকম ভাবে।
তাহলে দেখো এই চারটেকে রাখলে এর মাঝে চারজনের মাঝখানে একটা ক্যাভিটি তৈরি হবে না? দেখো তো, দেখতে হ্যাঁ পাচ্ছ? স্যার দেখো তো, দেখতে পাচ্ছ? চারটেকে যদি তুমি দেখাও তাহলে চারটের মাঝখানে একটা ক্যাভিটি থাকবে। ওই ক্যাভিটিতে কে থাকবে? ক্যাটায়ন ক্যাটায়ন থাকবে। তার মানে চারটে, বুঝতে পারছো তো তুমি? এই যে তিনটে ছিল, এই তিনটে এইভাবে আছে, এবার ঠিক এর উপরে একটা আর একটা অ্যানায়নকে বসিয়ে দাও, তাহলে 4 নম্বরে অ্যানায়ন চলে এলো। এইটা হয়ে গেল টেট্রাহেড্রাল। এবার এর চারজনের মাঝখানটা একদম সেন্টার, চারজনের যে সেন্টার যে ক্যাভিটিতে তৈরি হবে সেখানে ক্যাটায়নটা থাকবে। তো এইটা হচ্ছে টেট্রাহেড্রাল জিওমেট্রি। আচ্ছা, এবার ক্রিস্টালে তারা কিভাবে আমরা সেটাকে দেখাবো সেটা বুঝতে গেলে তার আগে আমাদের আর একটা জিনিস করে নিতে হবে। যেমন আগেরটা আমরা ওই মধ্যমার যে ক্যালকুলেশনটা করছিলাম, এই ক্যালকুলেশনটা আমরা যেটা করছিলাম, এই ক্যালকুলেশনটা আমাদের আর একটা ক্যালকুলেশন এখানে একটু দেখিয়ে দিতে হবে, মানে পরিচিতি জাস্ট। দেখো, তার জন্য আমরা যেটা করব, টেট্রাহেড্রালকে রিপ্রেজেন্ট করতে গেলে সবসময় কিউব আঁকতে হয়। তো একটা কিউব যদি আঁকা হয়, এটাও আমি রাফে করব, এটার পার্ট নয়, রাফে জাস্ট তোমাদের একটা প্রিভিয়াস নলেজ। সেটা হচ্ছে, একটা যদি আমি কিউব ড্র করি, এই একটা কিউব যদি ড্র করি আমি, কিউবটা ড্র করো সবাই। করেছো? হ্যাঁ স্যার আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে দেখো, এই কিউবে যদি বলা হয় কটা কর্ণ আছে, ডায়াগোনাল কটা, তাহলে তুমি কি বলবে? কত ধরনের, যদি বলা হয়, কটা নয় কত ধরনের। দেখো এখানে ভালো করে খেয়াল করো, হ্যাঁ, 2 ধরনের। 2 ধরনের। দেখো, একটা হচ্ছে এই একটা, ঠিক আছে, মানে ফেস, এই যে এক একটা বাহু, এই সরি একটা তল, ফেস, কটা ফেস আছে কিউবের? 6টা ফেস তো। 6টা। তাহলে 6টা ফেসের প্রত্যেকটা ফেসের অপোজিট কর্নারকে যদি কানেক্ট করে দেওয়া হয়, তাহলে এটা একটা ডায়াগোনাল হয়। এই ডায়াগোনালটাকে বলা হয় তোমার ফেস ডায়াগোনাল। ফেস ডায়াগোনাল। আর আরেকটা ডায়াগোনাল হয় পুরো কিউবের যে সেন্টার, এই যে সেন্টার, এটা তো সেন্টার কিউবের, এই প্রান্ত থেকে শুরু করে সেন্টারকে ক্যারি করে, দাঁড়াও, এইখান থেকে সেন্টারটা পরে দিচ্ছি, এইখান থেকে সেন্টারকে ক্যারি করে এই প্রান্তে, এই হচ্ছে সেন্টার। তাহলে এইটা যেটা দেখো, একদম কর্ণটা বডির ভিতর দিয়ে গিয়েছে, কিউবের বডির ভিতর দিয়ে। এটা হচ্ছে, এটা ঘন হয়, কিউব যদি হয়, কিউবের বডি দিয়ে গিয়েছে এক প্রান্ত থেকে আট প্রান্ত। কিন্তু উপরে যে ফেস ডায়াগোনালটা দেখো, জাস্ট সারফেসেই আছে, কোনো বডির ভেতরে ঢোকেনি। কিন্তু এটা দেখো একদম কেন্দ্রকে টাচ করে যাচ্ছে, তার মানে বডির ভিতর দিয়ে যাচ্ছে। এই যে ডায়াগোনালটা তুমি দেখতে পাচ্ছ, এই ডায়াগোনালটাকে বলা হয় বডি ডায়াগোনাল। ওকে, এটাকে বলা হয় বডি ডায়াগোনাল। এবার এই ডায়াগোনাল গুলোকে যদি আমি জাস্ট চিহ্নিত করি, এটাকে এ বললাম, এটাকে বি বললাম, আর এটাকে ধরো সি বললাম। তাহলে দেখো, বা এইরকম না বলে আমি আর একটা জিনিস করি, এ, এটাকে বি বলি, এটাকে সি বলি, এটাকে ডি বলি, ঠিক আছে? এবার দেখো, যদি আমি এই যে নোটেশনগুলো দিলাম, এখানে এসি একটা ফেস ডায়াগোনাল আর সিডি হচ্ছে বডি ডায়াগোনাল, তাহলে এই যে
এ বি সি এটা কি ধরনের ত্রিভুজ? ত্রিভুজ এ বি সিটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার না? ঠিক লিখেছি? হ্যাঁ স্যার। তাহলে এবার এই প্রত্যেকটা বাহু কিউবের সমান এবং বাহুর দৈর্ঘ্য যদি এ বলি, তাহলে এ বিও যা বিসিও তাই। তাহলে আমরা এটাকে এ স্কোয়ার প্লাস স্কোয়ার বলতে পারি না? তাহলে 2a স্কোয়ার বলতে পারি, কারণ কিউবের সব কটা বাহুই তো সমান হয়। তাহলে এসি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? √2a না? তাহলে ফেজ ডায়াগোনাল দৈর্ঘ্য কত? √2a। বোঝা গেল? বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। আচ্ছা, এবার দেখো সিডি স্কোয়ার। তাহলে সিডি স্কোয়ার যদি করি, তাহলে খেয়াল করো সিডি এ সিডি এটাও একটা সমকোণী ত্রিভুজ না? ত্রিভুজ এ সিডি, দেখো তো সমকোণটা কোনটা সেখানে এসিডিতে? দেখো এইটা সমকোণ না? এটা 90 ডিগ্রি তো? খেয়াল করো ভালো করে, দেখতে হ্যাঁ পাচ্ছ? স্যার। কার কোনো ডাউট আছে কিনা দেখো এই জায়গাটায়, এটা সমকোণ কিনা? এটা সমকোণ তো 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি সমকোণ হয়, তাহলে এইটা ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ। তাহলে সিডি স্কোয়ার ইকুয়াল টু কি বলতে পারি আমি? এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বলতে পারি তো? তাহলে এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বলা যেতে পারে। তাহলে এডি স্কোয়ার মানে কত? এডি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, কারণ এটা বাহু, এটা এ। আর এসি স্কোয়ার মানে কত? এই যে করলাম এসি স্কোয়ার মানে 2a স্কয়ার। তাহলে সিডি কত দাঁড়াচ্ছে? √3a না? বুঝতে পেরেছো? তাই আসছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে এই যে ইনফরমেশনটা আমার দরকার, যে ফেজ ডায়াগোনাল আর বডি ডায়াগোনালের লেন্থ কত হয় সবসময়। কিউবের ফেজ ডায়াগোনালের লেন্থ হয় √2a, আর বডি ডায়াগোনালের লেন্থ হয় √3a, এটা সবসময় মনে রাখবে। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে আলটিমেটলি আমার টেট্রাহেড্রাল জিওমেট্রিতে কি বলছে সেটা। আচ্ছা, টেট্রাহেড্রাল জিওমেট্রিতে আমাদের ধরো তাহলে কিরকম ভাবে আমাদের কিউব আঁকতে হবে প্রথমে। কারণ এখানে গল্পটা কিউবের, ওই জন্য আমরা কিউব নিয়ে একটু আলোচনা করে নিলাম। হয়েছে? আচ্ছা, মনে রাখবে, তুমি খেয়াল করো আমরা যে তিনটে তিনটে মানে টোটাল আমাকে 4টে অ্যানায়ন প্লেস করতে হবে এখানে, তাই তো? তো 4টে অ্যানায়ন টেট্রাহেড্রালে কেমন ভাবে থাকে জানো? আমি কি দেখালাম একটু আগে ছবিতে, মানে এই মডেলে? দেখো ভালো করে খেয়াল করো, এই যে তিনটে আছে এরকম, আর একটা কোথায় থাকবে? এইরকম তো, এরকম তো। দেখো তিনটেই আছে, আর একটা এইরকম আছে, তাই তো? এবার এটাকে কিউবে যদি বসানো হয়, তাহলে কিউবে কিরকম ভাবে বসে জানো? এটা হচ্ছে এইরকম ভাবে বসে, খেয়াল করো। কিউবে যখন বসে তখন সবসময় অল্টারনেটিভ কর্নারে বসে, 4জন অল্টারনেটিভ কর্নারে বসে। এই একটা এখানে বসলো, তাহলে অল্টারনেটিভ কর্নার মানে কি? এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে কি? বসবে না। তাহলে কোথায় বসবে? এইখানে বসবে, এইখানে বসবে। আবার এখানে যদি বসে তাহলে কি এখানে বসবে? এখানে বসবে না। তাহলে কোথায় বসবে? এইখানে বসবে। আবার এখানে যদি বসে তাহলে আরেকটা কর্নার ফাঁকা কি আছে? এই কর্নার। এইটা হচ্ছে অল্টারনেটিভ কর্নার্স।
তাহলে 8টা টোটাল কর্নার্স আছে, তার মধ্যে 4টেতে বসাতে হবে, তার মানে অল্টারনেটিভলি বসাতে হবে। বুঝতে পারলে? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার এবার ক্যাটায়নটা কোথায় বসবে? ক্যাটায়নটা এদের এই কিউবের ঠিক সেন্টারে বসবে ক্যাটায়নটা। আচ্ছা, তো ক্যাটায়নটা আমি প্লেস করছি, তার আগে আমি কর্ণগুলো দেখিয়ে দিই। কর্ণগুলো আমাদের কি ছিল? একটা ছিল এখান থেকে এই একটা, আর একটা হচ্ছে এখান থেকে এই একটা, তাই তো? এই হলো দুটো কর্ণ। আচ্ছা, এবার এইটা যেটা যাচ্ছে সেটা বডি ডায়াগোনাল যেহেতু, তার মানে এখানে এর মাঝখানে কি থাকবে? একটা, এর ঠিক মাঝখানটায় থাকবে হচ্ছে ক্যাটায়ন। এটা ক্যাটায়ন, আর এগুলো সব অ্যানায়ন। এবার দেখো, ছবিতে আমরা তো টাচ করে দেখানোটা দেখাইনি, মানে যে ক্যাটায়ন অ্যানায়ন গুলো টাচ করে রয়েছে এটা তো দেখাইনি। কারণ কি, আমরা দেখাতে পারবো না, কারণ দেখালে ব্যাপারটা ঘেটে যাবে আর কি, ছবিতে দেখানোটা খুব টাফ। ওই জন্য কোথাও কেউ দেখায় না, জাস্ট এইভাবে দেখায়। কিন্তু তোমার মাথায় রাখতে হবে বা লিখে দিতে হবে যে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো কিন্তু একে অপরকে টাচ করে রয়েছে। দেখো, খেয়াল করো যে এই যে তিনটে, ধরো আমি আমি দেখাই, ভালো করে ইমাজিন করো, ইমাজিন করলেই সবকিছু পেয়ে যাবে। দেখো, এই একটা, এই একটা, আর এই একটা, এই তিনটেকে মনে করো আমি এই যে তিনজনকে দেখাচ্ছি, আমার হাতের দিকে খেয়াল করো, এই তিনজনকে দেখাচ্ছি, এইভাবে রয়েছে তারা। হ্যাঁ, কোন তিনটে? এই যে যে তিনটে টিক মারলাম, দেখতে পাচ্ছ? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার 4 নম্বরটা কোথায় আছে? ওদের উপরে। ওদের উপরে এই রকম আছে, এই যে এই এই আছে, ঠিক আছে, ওদের উপরে এইভাবে বসে আছে। তাহলে এই দেখো ছবিটা, তুমি দেখো কিউবের ছবিটা, দেখো কিউবের ছবিটা ওরকম না, তাই তো? হ্যাঁ স্যার। এবার এই চারজনকে কেন্দ্র, চারজন কাকে কেন্দ্র করে রয়েছে? এদের চারজনের মাঝখানে কে আছে? চারজনের মাঝে কে আছে? ক্যাটায়ন। 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 তাহলে এই হলো ব্যাপার, তাহলে এটাকে ইমাজিন করতে হবে এবং এটা সেটা লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা লিখে দেব যে যে দেখো এখানে 4 কোঅর্ডিনেশন নাম্বার, তো তো ইন কোঅর্ডিনেশন নাম্বার 4, এটা বলতে পারে অনেক সময় পরীক্ষার সময় জেডএনএস ক্রিস্টাল বলতে পারে, কারণ জিঙ্ক সালফাইডের কোঅর্ডিনেশন নাম্বার 4 জিঙ্কের। ইন জেডএনএস ইচ জিঙ্ক আয়ন, জিঙ্ক 2+ আয়ন is surrounded by 4 S2- ions and vice versa। ভাইস ভার্সা মানে প্রত্যেকটা সালফাইড আবার 4টে করে জিঙ্কের চারিদিকে ঘিরে, জিঙ্ককে ঘিরে রেখেছে, তার মানে এখানে 4:4 ইয়ে কোঅর্ডিনেশন নাম্বার রেশিও। আচ্ছা, ভাইস ভার্সা, ফুল স্টপ। প্যারা চেঞ্জ করে লেখো 2 anions mutually touched along face diagonal। দেখো, তুমি উপরের যে দুটোকে খেয়াল করো, এই যে এটা একটা আর এটাকে খেয়াল করো, এরা দুজন তো টাচ করে রয়েছে। এটা কি বরাবর টাচ করে রয়েছে? ফেস ডায়াগোনাল বরাবর, অ্যালং
face diagonal আর and face diagonal while each anion touches the cations, the cation along body diagonal. দেখো প্রত্যেকটা ক্যাটায়ন, প্রত্যেকটা অ্যানায়ন আবার ক্যাটায়নকে ক্যাটায়নের সঙ্গে টাচ করে রয়েছে অ্যালং বডি ডায়াগোনাল। দেখো এটাকে খেয়াল করো, এটার সঙ্গে এটার টাচ করে রয়েছে কোন বরাবর? বডি ডায়াগোনাল বরাবর। তো প্রত্যেকটা অ্যানায়ন ক্যাটায়নকে টাচ করে রয়েছে অ্যালং বডি ডায়াগোনাল। এটা আমরা বলে দিলাম, ছবিতে আমরা দেখালাম না, কিন্তু বলে দিলাম, তাহলেই হবে। আচ্ছা, এবার যেরকম ভাবে ক্যালকুলেশন করে, লেট edge length of the cube is equal to a। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি a করে, এগুলো সব a করে, এগুলো সব a করে, তাহলে বাহুর দৈর্ঘ্য a। তাহলে এবার দেখো যে বডি ডায়াগোনাল অ্যালং দ্য, প্রথমে আগে ফেস ডায়াগোনাল বলি, যে অ্যালং দি ফেস ডায়াগোনাল along the face diagonal, face diagonal দৈর্ঘ্য কত হয়? কি হিসাব করলাম আমরা? √2a। তাহলে √2a ফেস ডায়াগোনাল। তাহলে বলো তো দেখি, ফেস ডায়াগোনাল বরাবর কাটা টাচ করে রয়েছে একে অপরকে? বলো। দুটো অ্যানায়ন। তাহলে দুটো অ্যানায়ন যদি টাচ করে থাকে, তাহলে ফেস ডায়াগোনাল √2a ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমি? দেখো 2r মাইনাস। হ্যাঁ, তাহলে এটা ধরো ডায়াগোনাল। হ্যাঁ, তাহলে ডায়াগোনালে কেমন আছে? এইখানে একটা এরকম আছে, একটা এরকম এরকম টাচ করে রয়েছে, এই হচ্ছে ডায়াগোনাল। মানে এই যে এখান থেকে যে ফেস ডায়াগোনালটা তুমি দেখতে পাচ্ছ এরকম আছে, তাহলে এইটা হচ্ছে আর মাইনাস, এটা আর মাইনাস না, এরা দুজন টাচ করে রয়েছে, এটা আর এটা টাচ করে রয়েছে, তাহলে এদের এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব কত? আর মাইনাস প্লাস আর মাইনাস তো, তাই না? সবার কারো কোনো কনফিউশন নেই তো? তাহলে 2r মাইনাস লিখতে পারি কি? দেখো বাকিটা কথা বলো। স্যার একবার বলবেন, বুঝতে পারলাম না। হ্যাঁ, ধরো এই যে ফেস ডায়াগোনালটা তুমি দেখতে পাচ্ছ, এই ফেস ডায়াগোনালে দুটো অ্যানায়ন তো টাচ করে আছে, তাই না? ধরো আমি তোমাকে একটা জিনিস বলি, ধরো ধরো মডেলটাকে দিয়ে আবার দেখাই। ধরো এই যে তিনজন আছে, হ্যাঁ এই তিনজন আছে, এবার এর উপরে এটা বসালে, তাহলে যে কোনো দুটো আয়ন তো একে অপরকে টাচ করে রয়েছে, তাই না? যে কোনো দুটো অ্যানায়ন টাচ করে রয়েছে একে অপরকে, ক্লিয়ার কিনা? হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, দুটো আয়ন তো একে অপরকে টাচ করে রয়েছে। এবার দুটো আয়নের সেন্টারের দূরত্ব কত? দুটো আয়নের সেন্টারের দূরত্ব কত? দুটো আয়নের সেন্টারের মধ্যকার দূরত্ব কত? আর মাইনাস প্লাস আর মাইনাস না? হ্যাঁ স্যার। আর মাইনাস প্লাস আর মাইনাস। তো এবার এবার যে কোনো দুটো আয়ন পরস্পর টাচ করে রয়েছে, তাহলে তুমি এখানে এখানে এই যে দুটো আয়ন তুমি দেখতে পাচ্ছ উপরে ফেস ডায়াগোনালে, এই একটা আর এই একটা, এটা দুজন টাচ করে রয়েছে তো, তাহলে এদের এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব কত হবে বলো? এখান থেকে এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব কত হবে? এই সেন্টার দুটো দূরত্ব কত হবে? এই দুটো যদি টাচ করে থাকে, এইরকম ছবি আছে, এই যে এরকম ছবি, এখানে 2r মাইনাস প্লাস আর প্লাস আর মাইনাস প্লাস আর মাইনাস, তাহলে 2r মাইনাস। এবার ক্যালকুলেশন করে আমরা এই লেন্থটা কত পেয়েছি? √2a না? এই যে দেখতে পাচ্ছ,
তাহলে √2a ইজ ইকুয়াল টু 2r মাইনাস লিখতে পারি তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে অ্যালং ফেজ ডায়াগোনাল হয়ে গেল। আচ্ছা, এটা 1 নম্বর গেল। বুঝতে না পারলে বলবে, আমাদের সময় লাগুক, কিন্তু যেন কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, কোনো কনফিউশন রাখা যাবে না এগুলোতে, এগুলো থেকে একদম কোশ্চেন চলে এসছে ধরে নাও একটা। আচ্ছা, এবার দেখো অ্যালং বডি ডায়াগোনাল। অ্যালং বডি ডায়াগোনালের লেন্থ কত পেয়েছি আমরা? √3a। তাহলে √3a বডি ডায়াগোনাল এটা ইকুয়াল টু কি বলতে পারি দেখো তো? r মাইনাস প্লাস r প্লাস। সেটা কি পুরো বডি ডায়াগোনালকে রিপ্রেজেন্ট করবে? না স্যার, 2 × r−+r+। হ্যাঁ, ঠিক। তার মানে এই যে অর্ধেক বডি ডায়াগোনাল অর্ধেক হচ্ছে এইটা, এই অর্ধেক, এই অর্ধেকটা তোমার কত? r মাইনাস প্লাস r প্লাস না? তাই তো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে 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 বডি ডায়াগোনালের অর্ধেক হচ্ছে r মাইনাস প্লাস r প্লাস। তাহলে পুরো বডি ডায়াগোনাল মানে কত? 2 ইন্টু r প্লাস প্লাস r মাইনাস না? ঠিক না? বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা এটা আমরা বলতে পারি। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। তাহলে একই রকম ভাবে এখানে অবশ্যই লিখে দেবে যে where r minus is equal to radius of anion, r plus হচ্ছে radius of cation। তাহলে এখান থেকে এবার দেখো আমরা ওই 2/1 যদি করি, আমরা ইকুয়েশন 2 ডিভাইড বাই 1, তাহলে কি হবে? we get, তাহলে দেখো, তাহলে r প্লাস প্লাস r মাইনাস বাই r মাইনাস is equal to √3a বাই √2a। a কেটে গেল, তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে r প্লাস বাই r মাইনাস is equal to √3 বাই √2 মাইনাস 1। ওকে, এবার এটা দেখো তো কত আসে। জিরো পয়েন্ট টু টু ফাইভ। ভেরি গুড, 0.225। সবার তাই এসছে? সবার তাই এসছে, দেখো তো। কি হলো, সবাই করছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দেখো লিমিটিং রেডিয়াস রেশিও ফর কোয়াড্রেশন নাম্বার 4 মানে টেট্রাহেড্রাল আমাদের হলো 0.225। আগেরটা কত এসেছিল? 0.155। 155 রেডিয়াস রেশিও বাড়লো না কমলো? বাড়লো। তাহলে আমরা কি বলেছিলাম বাড়লো। আগে? আগে আমরা কি বলেছিলাম প্রথমে শুরুতেই? যে লিমিটিং রেডিয়াস রেশিও কোয়াড্রেশন নাম্বারের সঙ্গে কিরকম ভাবে রিলেটেড? প্রপোর্শনাল। তাহলে 3 থেকে 4 গেলে লিমিটিং রেডিয়াস রেশিও বাড়বে না কমবে? বাড়বে। কি এসছে, বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে 0.155 থেকে 0.225। তাহলে 4 থেকে আরো যখন বাড়বে তখন আরো বাড়বে। তাহলে এই হয়ে গেল লিমিটিং রেডিয়াস রেশিও ফর তোমার টেট্রাহেড্রাল ল্যাটিস। হয়েছে? পারবে তো পরীক্ষা আসলে একটা? একদম সহজ তো? ভিজুয়ালাইজ করতে পারছো সবগুলো? হ্যাঁ স্যার। তাহলে এটা একটু প্র্যাকটিস হ্যাঁ, করে নিতে স্যার। হবে বাড়িতে। আচ্ছা, এছাড়া আমাদের আরো কিছু আছে, যেটা হচ্ছে অক্টাহেড্রাল আছে, কিউবিক আছে। তো অক্টাহেড্রাল, কিউবিক, এগুলো আমরা নেক্সট ডেতে ডিসকাস করব। আজকে আমরা এখানে ছেড়ে দিচ্ছি। আজকে আমরা খুব ধীরে ধীরেই পড়বো, এগুলো খুব টাইম লাগবে, লাগুক, অসুবিধা নেই, কিন্তু যেন কারো কোনো কনফিউশন না থাকে। এই জায়গাগুলো একদম ক্লিয়ার থাকে, যেন পরীক্ষায় দিলে যেন কোনো মিস না হয়, কারণ এগুলো 3 নাম্বার করে থাকবে কিন্তু একটা কোশ্চেন।
এগুলো যেন ভিজুয়ালাইজ করতে কেন কোনো প্রবলেম না হয়, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে ছেড়ে দিচ্ছি, নেক্সট ক্লাস আবার তোমাদের টুইসডে। ওকে।